আম্মু, কই তুমি? কি হলোটা কি? আমাকে এত জোরে জোরে ডাকতেছিস কেন? কি হলো মানে? এত লেট হয়ে গেছে, এখনো ডাকুনি কেন আমায়? তোকে আমি ডাকিনি? তোকে সেই সকাল থেকে ডাকতে ডাকতে আমার মুখ ব্যথা হয়ে গেল, আর তুই বলছিস আমি তোকে ডাকিনি। আম্মু, আমার একদম সময় নেই, আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, না হলে ইম্পর্টেন্ট একটা ক্লাস মিস হয়ে যাবে। আবার আজকে নাকি নতুন স্যার আসবে ক্লাস নিতে, তাই আজকে আমাকে যেতেই হবে। তারপরে আমি ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যাই। কোনো মতে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নামতে গেলে আম্মু বলে, কিছু খেয়ে তো যা। না না, ক্যান্টিনে খেয়ে নেবো, এখন সময় নেই। আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু কারোর সাথে একদম দুষ্টুমি করবি না, কেমন? আম্মু, আমি খুব ভালো মেয়ে, তুমি জানো না? আমি খুব ভালো করেই জানি, তাই সাবধান করে দিচ্ছি। যদি তোর নামে কিছু শুনি তাহলে তোর বাবা ও আজকে তোকে বাঁচাতে পারবে না। ওকে, দেখা যাবে বলে দৌড়ে গাড়িতে গিয়ে বসে পড়লাম। ও, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। যেতে যেতে আপনাদেরকে পরিচয়টা দিয়ে দিই। আমি মিষ্টি শেখ, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। আমার বাবা আজাদ শেখ, মা জাবিন রহমান। আমি বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। আমার নাম মিষ্টি হলেও আমি খুব দুষ্ট, কিন্তু আমার অনেক ভালো। আমি ভীষণ মজা করতে পছন্দ করি। আজকে কলেজে নাকি নতুন ইংলিশ টিচার আসবে, তাই তাড়াতাড়ি যাওয়া। বাকি কথা পরে হবে, এখন আমার অনেক দেরি হয়ে গেছে। দৌড়ে ইউনিভার্সিটিতে ঢোকার সময় আমি কারোর সাথে জোরে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যাই। কে রে তুই? আমাকে ধাক্কা দিলি? এই মিষ্টিকে ধাক্কা দিলি? তোর সাহস তো কম না? উঠে দাঁড়িয়ে হাত ঝাড়ছি, আর উপরে তাকিয়ে দেখি আমি একটা ছেলের সাথে ধাক্কা খেয়েছি। এক্সকিউজ মি, আমি আপনাকে ধাক্কা দেইনি, বরং আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। কি? আমি তোরে ধাক্কা দিছি? হ্যাঁ, অবশ্যই আপনি দিয়েছেন। আর টুইটুকারি করে কথা বলতেছেন কেন? এটা কোন ধরনের ভদ্রতা? হ্যাঁ, 100 বার বলমু, 1000 বার বলমু, তোর কি? তুই একটা সজারু বিলাই, উঠবুক। কি? আমি উজবুক? সজারো? আপনার সাহস কি করে হয় আমাকে এগুলো বলার? আমার সাহসের দেখছোসটা কি? হ্যাঁ, আমার অনেক সাহস। আর কে আপনি যে আমার সাথে এইভাবে কথা বলছেন? আপনি জানেন আমি কে? দেখুন, আপনি কে আমি জানি না, আর জানতেও চাই না। আপনার মতো এরকম অসভ্য মেয়ের সাথে কথা বলতে আমার কোনো ইচ্ছে নেই। আর আপনি কে তা না হয় আমি পরে জানবেন। বলে ছেলেটা হনহন করে চলে যায়। আর আমি কে তা না হয় আপনি পরেই জানবেন। কত বড় সাহস, আমাকে অসভ্য মেয়ে বললো? দাঁড়া, এই শোধ আমি নিমুই। আমার সাথে কি ওভাবে কথা বলে নাই। তোর ওর সাথে এখন ঝগড়া করতে গেলে আমারই দেরি হয়ে যাবে। এমনিতেই আমার কত দেরি হয়ে গেছে, ওকে তো আমি পরে দেখে নেব। বলে আমিও ছেলেটাকে 100টা বকা দিতে দিতে ক্লাসে ঢুকে নেবে নিবিড়ার পাশে বসি। তখন নীরা বলে, কি রে, তোর মুখটা এমন লাগছে কেন? কি হয়েছে বলতো? কি আর হবে, ভার্সিটিতে ঢুকার সময় একটা বজ্জাতের সাথে ধাক্কা খাইয়া আমি পড়ে গেছি। বজ্জাতটা কত জোরে ধাক্কা দিল আমারে, উফ কি ব্যথা পাইছি যে আমি। তারপর নীরাকে ছেলেটা আর আমার সব কথাই বললাম। সত্যি লোকটা তোরে ধাক্কা দিছে নাকি তুই লোকটারে ধাক্কা দিছিস? আমি ধাক্কা দিতে যাবো কেন? ওই লোকটাই আমাকে ধাক্কা দিছে। তোরে আমি সেই ছোটকাল থেকেই চিনি, তুই কেমন তা আমি খুব ভালো করে জানি। তোর কি মনে হয় আমি তোর কথা বিশ্বাস করি? তুই খুব ভালো করেই নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিতে পারিস, আর এটা আমি খুব ভালো করেই জানি। তুই না আমার বান্ধবী, তুই আমার এই কথা বলতে পারলি? তোরে আবার বিশ্বাস হয় না? আর তাছাড়া ধাক্কাটা হয়তো অনিচ্ছাকৃতভাবেই লেগে গেছে, তার জন্য তুই লোকটাকে এইভাবে বলবি? তোর দিকে লোকটার জন্য দরদ উতলাইয়া উঠতেছে। দূর, তা না। তাহলে কি বল? ওর মাথা। আচ্ছা, নতুন যে ইংলিশ স্যার আসছে সেই নাকি খুব রাগী। রাগি তো কি হয়েছে, আমি ভয় পাই নাকি? না রে, সত্যিই আমার অনেক ভয় লাগছে। তোর তো সমস্যা নাই, তুই তো সব পারস। আমি তো পড়া কিছুই পারি না, কিছু জিজ্ঞাসা করলেও তো পারবো না। এখনই এত চিন্তা করিস কেন তুই? পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, স্যারটা ছেলে হবে নাকি বুড়ো হবে? আমি কেমনে করবো? কেন রে, তা যায় না, তোর কি লাভ? আছে আছে, লাভ আছে। প্রেম টেম করলেও করতে পারি। বাহ, ভালো তো, তুই প্রেম করবি? তুই হাসলি কেন? তোর দ্বারা প্রেম সম্ভব না। স্যারটা যেহেতু রাগী, তাহলে নিশ্চয়ই বুড়ো হবে। নীরাকে খেপানোর জন্য বললাম। তাহলে কি আর এবারও আমার প্রেম হবে না?
তুই ভাবতে থাক, আমি একটু পড়ি। তারপরে আমি বইটা খুলে একটু পড়ছিলাম। কিছুক্ষণ পরেই নীরা আমাকে হাত দিয়ে খোঁচায় দেখাচ্ছে। আমি রেগে নীরাকে বলি, এই এভাবে খোঁচাচ্ছিস কেন? কি হইতেছে কি? দেখছিস না আমি পড়ছি? স্যার আসছে, দাঁড়া। ও বলে উঠে দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখি ওই ছেলেটা। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি, ভাবতেই পারছি না এটা আমাদের নতুন ইংলিশ টিচার। ওরে আল্লাহ রে, এবার তো আমাদের মাইরেই ফেলাবই স্যার। সবাই বসে পড়েছে, কিন্তু আমি তা খেয়াল না করে হাঁ করে তাকিয়ে আছি। স্যারটা আমাকে রাগি চোখে তাকিয়ে আছে। নিশ্চয়ই মনে মনে ভাবছে এবার আমায় মজা দেখাবে। কেন যে ওর সাথে ঝগড়া করতে গেছিলাম। আল্লাহ গো। নীরা ফিসফিস করে বলছে, কি রে, এভাবে স্যারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? সবাই দেখছে, বস। নীনার ডাকে আমার হুঁশ আসলে আমি ঠাস করে বসে পড়ি। কি রে, কি হয়েছে? এমন করে আছিস কেন? হুম হুম। আরে এটা তো সেই ছেলেটা। কোন ছেলেটা? আরে ওই ছেলেটা যার সাথে আমার আজকে সকালে ধাক্কা লাগলো। কি? হুম। এবার তুই শেষ মিষ্টি। এই তুই আমার ভয় দেখাচ্ছিস কেন? হ্যাঁ তুই না ভয় পাস না? হ্যাঁ, পাই না তো ভয়। আমি কি বলছি আমি ভয় পাচ্ছি? স্যারের দিকে ক্লাসের সব মেয়েরাই হাঁ করে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে সবাই স্যারের উপরে ক্রাশ খাইছে। কিন্তু সবাই এই খাম্বাটার কি দেখা ক্রাশ খাইলো সেটাই আমি বুঝতে পারলাম না। স্যারটা কি হ্যান্ডসাম, তাই না রে? আমি তো পুরাই ফিদা। তোর চোখ আছে নাকি গেছে রে? মানে? তোর কোনো দিক দিয়ে এইটারে হ্যান্ডসাম মনে হয়? আমার কাছে তো খাম্বার মতো লম্বা লাগে, মুলার মতো সাদা লাগতেছে, চোখগুলো টানা টানা লাগতেছে। তোর কি দেখে এটারে ভালো লাগলো? তুই সত্যি কানা, কত সুন্দর স্যারটারে তুই কি বানাইয়া দিলি। চুপ করতো তুই। যে যেমন তারা তেমনই বলতাম। তারপর স্যার তার পরিচয় দিল। স্যারের নাম রোজ চৌধুরী। আরো অনেক কিছুই বলল। তারপরে স্যার একে একে সবার সাথে কথা বলছে আর পরিচয় নিচ্ছে। এবার আমার পালা। আমি বই কেলে নিচের দিকে তাকিয়ে আছি। স্যার আমাকে ডাকছে, তা আমি শুনেও না শোনার ভান করে বসে আছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ ডাকার পরে আমি দাঁড়াই। আমি দাঁড়িয়েই আছি। আমার পরিচয় বলা তো দূরে, একটু মুখও খুলছি না, চুপ করে দাঁড়িয়ে আছি আর বাইরের দিকে তাকিয়ে আছি। স্যার তা দেখে রাগে ফেটে যাচ্ছে, কিন্তু আমার ডোন্ট কেয়ার ভাব। এরপরে স্যার আমাকে দাঁড়িয়ে থাকতে বলে আমার পাশে নীরাকে নাম বলতে বললে আমি নীরাকে ইশারা করে চুপ থাকতে বললাম। বেচারি নীরা জানে আমার কথার বাইরে কথা বললে আমি আর ওর কি অবস্থা করব, তাই ও চুপ করেই আছে। স্যার তা দেখে আরো রেগে আমাদের দুইজনই ক্লাস থেকে বের করে দিয়েছে। বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলল। আমার মাথা এবার সত্যি গরম হয়ে যায় গেছে। জীবনে কোনো দিন দাঁড়ায় থাকি নাই, আর আজকে আমাকে সোজা কান ধইরা বাইরে দাঁড়ায় থাকতে বলল, তাও আবার ক্লাসের বাইরে। আমি সবসময় সবাইরে কান ধরাই রাখছি, আর আজকে আমি কান ধরলাম। খাম্বার মতো লম্বা তোরে আমি দেখে নিব। কি রে, কি ভাবস? সব তোর জন্যই হয়েছে। তুই যদি প্রথমেই স্যার কি বলছে তা বলতি আর আমারেও বলতে দিতি, তাহলে আর আমাকেও দুইটারে এভাবে বাইরে দাঁড়ায় থাকতে হইতো না। চুপ কর তো, একদম কানের সামনে ফ্যান ফ্যান করবি না। ফ্যান ফ্যান করলে না আমার ভালো লাগে না। তখনই পাশ দিয়ে থার্ড ইয়ারের একটা ছেলে আসলো। ওর নাম রাকিব। আমাকে ভার্সিটির শুরু থেকে আমার পিছনে বইরা আছে, প্রপোজও করছে আর কি। কিন্তু আমি কি ওই হাবলা রাকিবকে ভালোবাসবো? দেখতে কেমন হাবলা হাবলা দেখায়, ওরে আমি একদম সহ্য করতে পারি না। ও তবুও আমার পিছেই পইরা আছে। তারপরে ও আমাকে বলল, মিষ্টি, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? ইচ্ছা হয়েছে তাই। ইচ্ছা হইলে কেউ এভাবে কানে ধইরা দাঁড়ায় থাকে নাকি? থাকে। তোর সমস্যা কি রে? আমার ইচ্ছে হয়েছে তাই আমি কান ধইরা দাঁড়াই আছি। আবার আমার ইচ্ছে হইলে নাচবো, বুঝছস? তখনই খাম্বার চলে আসে আর বলে, কি হচ্ছেটা কি এখানে? এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? আপনি বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেছেন, আমি কান ধরেই তো আছি, তাহলে আবার আপনি এখানে আসছেন কেন? কান ধরে থাকতে বলেছি, কথা বলতে না। তাই চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকো। রেগে বলে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুই যাবি নাকি আমি তোরে পেটামু? ওকে, যাচ্ছি। তারপর ও চলে যায়। দাঁড়া, খাম্বার মতো লম্বা তোরে যে আমি কি করব তা আমি নিজেও জানি না। তুই আমার অপমান করছিস। আমাকে জীবনে কেউ অপমান করার সাহস পাইনি, কিন্তু তুই করেছিস। এবার বুঝবি মজা, পশ্চাৎ খম্ব। আর এদিকে রোদ মনে মনে রেগে বোম হয়ে আছে।
যে কোনো সময় ফেটে যাবে, কারণ আজকে তারেও মিষ্টি ক্লাসে অপমান করেছে তার প্রশ্নের উত্তর না দিয়ে। এরপরে ক্লাস শেষ হইলে আমি আর নীরা দুইজনে মিলে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নিই। তারপরে আর কিছু ক্লাস করে বাড়ি গিয়ে রুমে এসে 1 ঘন্টা শাওয়ার নিয়ে বাইরে এসে ঘুমিয়ে পড়লাম, কারণ আমার মাথা এখন প্রচণ্ড ব্যথা করছে। রাতে আব্বু বাসায় আসলে আমাকে ঘুম থেকে ডেকে তোলে। মামনি, উঠে পড়ো, সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে তো। আব্বু তুমি কখন আসছো? একটু আগে মামনি। তুমি নাকি আজকে ভার্সিটি থেকে এসেই ঘুমিয়ে পড়েছো? হুম। কেন? আজকে কি ওখানে কোনো ঝামেলা করেছো তুমি? না, ঝামেলা করবো কেন? কোনো ঝামেলা হয়নি আব্বু। আমি তোমাকে চিনি মামনি। কি হয়েছে বলো তো তোমার আব্বুকে? কিছু না বাবা। আচ্ছা পাতা তো, তুমি আমার জন্য চকলেট আনছো তো? আমার মামনির জন্য চকলেট আনতে কি আমি কখনো ভুলে গেছি বলো? এই নাও তোমার চকলেট। থ্যাংক ইউ আব্বু। মুয়া। তারপরে আমি চকলেট খেতে শুরু করি। চকলেট আমার খুব প্রিয়। আব্বু ছোটবেলা থেকেই অফিস থেকে ফেরার সময় আমার জন্য চকলেট নিয়ে আসে, কখনো মিস হয় না। বলা যায় এটা আব্বুর প্রতিদিনেরই অভ্যাস। ওইদিকে রোদ মাথা গরম করে বাসায় গিয়ে বসে আছে। তখন রোদের মা রুমে এসে বলে, কি রে রোদ বাবা, তুই এত রেগে আছিস কেন? কই মা? তুই আমার কাছে লুকাচ্ছিস কেন? আমি কিন্তু তোকে চিনি। এমনি মা, সত্যিই কিছু হয়নি। প্লিজ আমায় খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তুই যখন বলতে চাইছিস না তখন বলিস না। এখন যা, তুই ফ্রেশ হয়ে আস, আমি খাবার বাড়ছি। হুম। তারপরে রোদের মা খাবার আনতে চলে যায়, আর রোদ ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকে। ওরও প্রচণ্ড রাগ হচ্ছে। কিছুক্ষণ পরে বের হয়ে চুপচাপ খাবার খেয়ে ল্যাপটপে কাজ করা শুরু করে, কিন্তু কাজে মন বসছে না, তাই চোখ বুজে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ভার্সিটিতে চলে যায়। গেটের কাছে আসতেই রাকিবের সাথে দেখা হয়। হাই মিষ্টি, কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞাসা করলে না যে আমি কেমন আছি? প্রয়োজন নেই, তাই করিনি। দেখো মিষ্টি, আমি জানি তোমার মন খারাপ। আমার মন খারাপ তোমায় বললো কে? কালকে স্যার তোমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে, তাই তোমার মন খারাপ, তাই তো? তোর মাথা, আমার কোনো মন খারাপ টারাপ নেই। তুই যা তো এখান থেকে, বলে আমি পাশ কাটিয়ে চলে যাই। মাঠে আসতেই নীরার সাথে দেখা হয়। এই মিষ্টি, এদিকে আয়। কিরে তুই এখানে কেন? দেখ এইটারে। ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে দেখিয়ে। এটা ফার্স্ট ইয়ারে পড়ে না? কিন্তু ধরছিস কেন ওরে? কি করছে ও? দেখ, ও তোরে চিঠি লিখছে। কিসের চিঠি? ভালোবাসার। কি? এই চামড়া, আমি তোর সিনিয়র, তুই জানোস না? তবুও তুই আমার চিঠি দেস কোন সাহসে? হ্যাঁ সরি, আমার আপনাকে অনেক ভালো লাগে, তাই আপনাকে চিঠি লিখেছিলাম। আসলে আমি বুঝতে পারিনি আপনি রেগে যাবেন। বুঝতে পারিসনি মানে? এবার সবার সামনে কান ধরে উঠবাস করবি তুই, আর আমি তোর আপু হই, তাই আমারে আপু বলবি। সরি আপু, আমার ভুল হয়ে গেছে। কানে ধরতে বললো না প্লিজ। তুই কানে ধরবি আর 100 বার উঠবস করবি। যদি না করস তাহলে আরো বড় শাস্তি দিব তোরে। এখন বল তুই কানে ধরবি কিনা? আচ্ছা আপু, আমি এখনই ধরছি। বলি ছেলেটা উঠবস করতে শুরু করলো। 50 বার করার পরে ওর অবস্থা নাজেহাল। তখনই কোথা থেকে খাম্বাটা এসে ধমক দিয়ে বলল, কি হচ্ছেটা কি এখানে? সবাই পিছনে তাকিয়ে দেখি খাম্বাটা। যেখানেই যাই পিছন পিছন ঠিক চলে আসবে খাম্বাটা। কেন? যেখানেই যাই তাতে আপনার প্রবলেম কি? হ্যাঁ, এখানে যা ইচ্ছে তাই হবে। আপনি আসছেন কেন এখানে? তোমরা ওকে এভাবে কানে ধরিয়ে উঠবস করাচ্ছ কেন? ও আমাকে আসলে স্যার, এই ছেলেটা মিষ্টিকে চিঠি দিছে, তাই মিষ্টি ওরে শাস্তি দিচ্ছে। কিসের চিঠি? লাভ লেটার স্যার। সরি স্যার, আমি আর এমন করব না। আপু সত্যি সরি। কোনো সরি টরি না, উঠবস কর তুই। তোমরা সবার সামনে এই ছেলেটাকে এভাবে অপমান কেন করছো? ছেলেটা তো সরি বলেছো নাকি? তাতে কি হয়েছে? ওরে 100 বার উঠবস করতেই হবে। এটা বেশি হয়ে যাচ্ছে। আপনি এত কথা কেন বলতেছেন বলেন তো? চুপ, আর একটা কথাও না। যাও ক্লাসে যাও। আমি যাব না। আমি যেতে বলেছি। মিষ্টি বেশি কথা বলিস না, চল, স্যার রেগে গেছে, পরে আরো বকবে। বলে আমাকে টেনে ক্লাসে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরেই স্যার ক্লাসে এসে পড়ানো শুরু করে দিল। সবাইকে পড়া জিজ্ঞেস করছে, সবাইকে কত সহজ সহজ প্রশ্ন করছে, আর আমাকে এত কঠিন একটা প্রশ্ন করেছে যে আমি বলতেই পারছি না। অথচ সবাইকে যা জিজ্ঞাসা করেছে তা আমি খুব ভালো করেই পারি।
খালি আমাকে ইচ্ছে করে আনকমন একটা প্রশ্ন ধরেছে, যাতে আমি না পারি। খাটাস বজ্জাত একটা আমাকে প্রশ্ন করে তাকিয়ে আছে, আর আমি তো পারছি না রাগের দুঃখে কান্না করে দিতে। আমি পারিনি দেখে খাম্বাটা আমাকে পুরো ক্লাসে দাঁড় করিয়ে রাখলো, ইচ্ছে করে এগুলো করলো, আমাকে অপমান করতে করলো। আবার খাম্বাটা মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছো। আমার তা দেখে গা জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে পচা পানিতে খাম্বাটারে চুবাইতে। আমি যদি এই শোধ না তুলেছি না, তাহলে আমার নামও মিষ্টি না। নাক ফুলিয়ে চোখ লাল করে আমি দাঁড়িয়ে আছি। ক্লাস শেষ করে আমি আর নীরা বাড়ি যাওয়ার সময় পার্কিং জোনে খাম্বার গাড়ি দেখে আমার রাগটা আরো বেড়ে গেল। ব্যাস, রাস্তার পাশে ইটের টুকরো নিয়ে দিলাম কাছে একটা বাড়ি। এটা তুই করলিটা কি মিষ্টি? একদম ঠিক করছি। খাম্বাই আজকে আমার অপমান করছে, পুরো ক্লাস দাঁড়িয়েছিলাম। তুই কি ভাবছিস খাম্বারে আমি এমনি এমনি ছেড়ে দেবো? কিন্তু এটা স্যারের গাড়ি ছিল, স্যার যদি জানতে পারে তোরা কি করবো আল্লাহ জানে। স্যার আমারে কচু করবো। মিষ্টি পিছে তাকা। চোখ বড় বড় করে। কেন রে, আমি পিছে তাকাবো কেন? তাকা। তোর ওকে তাকাচ্ছি বলে পিছনে তাকিয়ে দেখি খাম্বাই চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। ওরে বাবারে, খাম্বাই আমারে দেখে ফেলছে রে। আজকে আমি শেষ। খাম্বাটা আস্তে আস্তে আমার সামনে আসছে আর আমি পিছাচ্ছি। স্যার আপনি? কি করছো তুমি? কি করছি আমি? আমার গাড়ির কাজ কে ভেঙেছে? আমি না, মানে আমি আপনার গাড়ির কাজ ভাঙিনি স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার, সত্যি। আমি কেন আপনার গাড়ির কাজ ভাঙতে যাব? তাহলে তোমরা এখানে কি করছিলে? হ্যাঁ তাই তো, কি করছিলাম আমি? এটিরা কি করছিলাম জানো আমরা? ও হ্যাঁ, মনে পড়েছে। আসলে আমি আর নীরা এদিক দিয়ে যাচ্ছিলাম, আর তখনই দেখলাম আপনার গাড়ির কাজ ভাঙা। আমরা ভাঙতে যাব কেন? কি একটা গাড়ি, তা নাকি আবার আমি ভাঙবো? আর আমার দিকে এগোচ্ছ? কি ব্যাপার, বুঝে গেল নাকি? আজকে তোমাকে আমি আমার একদম কাছে এসে। স্যার ওইখানে কি যেন? রোদ পিছনে তাকাতেই আমি নীরাকে নিয়ে দৌড়। পিছনে না তাকিয়ে এক দৌড়ে ওখান থেকে চলে আসলাম। মিষ্টি, তোমাকে আমি দেখে নেব। আমাকে মিথ্যা বলা, তাই না? এভাবেই কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিনে স্যার আর আমি প্রচুর ঝগড়া করেছি। একদিন দুপুরে। হ্যালো মিষ্টি, কই তুই? তোর শ্বশুর বাড়ি। কি বল দি, তুই জানিস না আমি এখন কই? তাহলে আবার জিজ্ঞাসা করিস কেন? জানি বাসায়, তবুও শিওর হওয়ার জন্যই জিজ্ঞেস করলাম। এবার বল কি বলবি? আজকে বিকেলে তুই আর আমি বের হব সামনের পার্কটাতে। কেন, তোর জামাইটা দেখতে? আরে না, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, আর ঘুরতেও। আচ্ছা ঠিক আছে, বিকালে দেখা যাবে। ওকে। তারপরে আমি রেডি হতে শুরু করে দিই। রেডি হতে হতে বিকেল হয়ে যায়। বিকেলে আমি আর নীরা সামনের পার্কে দেখা করি। কিরে বলো দি, তুই তো আজকে সেই সাজ দিছিস, ব্যাপার কি? মনে হচ্ছে আমার জিজু পেয়ে গেছি, তাই না রে? আরে না, এখনো পাইনি, কিন্তু যদি এখানে পেয়ে যাই। ওরে আমার লজ্জাপতি লতা রে, কি লজ্জা পাচ্ছে একেবারে, তোকে নতুন বউও লাগছে। চুপ কর ফাজিল মাইয়া। আচ্ছা চল না ফুচকা খাই। চল। তারপরে দুজন মিলে ফুচকা খাচ্ছি। তখন দেখি খাম্বায় পার্কের একপাশে একটা গাছের নিচে ঘাসের উপরে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। অন্যদিকে কোনো খবরই নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যাপটপের স্ক্রিনের দিকে। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে, তাড়াতাড়ি খাওয়া শেষ করি। তারপরে পার্কেরই একটা ছোট্ট ছোট্ট গরিব ছেলে মেয়েদের যারা ফুল বা অন্য কিছু বিক্রি করে, ওদেরকে একসাথে করে রোদকে দেখিয়ে বললাম, ওই ভাইয়াটাকে দেখছিস তোরা? ওই ভাইয়াটা আমাকে বলেছে তোদের সবাইকে আইসক্রিম খাওয়াবে, তাই তোরা সবাই ওই ভাইয়াটার কাছে গিয়ে বলবি আইসক্রিম খাওয়াতে। এখন হয়তো ভুলে গেছে, তোরা সবাই একটু জোরাজোরি করলে ভাইয়াটা মনে পড়ে যাবে। আর তখন খাওয়াবে, কেমন? সবাই একসাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কি করছিসটা কি তুই? স্যার যদি পরে রেগে যায়, ওদের না খাওয়ায়, তখন তো ওরা কষ্ট পাবে। আমি তো তাই চাই, স্যার রেগে যাক, আর তারপরে না খাওয়ালে আমি খাওয়াবো। কিন্তু আর কোনো কিন্তু না, তুই খালি দেখ ওকে। সবাই খুশিতেই লাফাচ্ছে। তারপর সবাই রোদের কাছে দৌড়ে গিয়ে চিল্লিয়ে বলল, ভাইয়া আইসক্রিম খাবো। রোদ সবার চিল্লানো শুনে কিছুটা হকচকিয়ে যায়, তারপরে বলে, তোমরা? ভাইয়া আপনি নাকি আমাদের আইসক্রিম খাওয়াবেন? আমরা আইসক্রিম খাবো, আমাদের আইসক্রিম খাওয়াবেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের আইসক্রিম খাওয়াবো, কিন্তু এই কথাটা তোমাদের কে বললো?
ওই আপুটা। আমার দিকে ইশারা করে। কি হইলো? ওরা আমার দিকে ইশারা করলো কেন? আমার নাম বলে দিল নাকি আবার? তারপরে রোদ বাচ্চাদের নিয়ে আমার কাছে আসছে। এই রে, নিশ্চয়ই এখন বাচ্চাদের সামনে আমাকে স্যার বকবে। মিষ্টি চল পালাই। চল বলে পালাতে গেলে খাম্বার ডাক দেয় আমাকে। আমি ভয়ে ঢোক গিলছি, না জানি এবার সবার সামনে অপমান করে দেয়। কিন্তু রোদ আমাকে ডাক দিয়ে বলে, ওদের আইসক্রিম খাওয়াচ্ছি, তখন তোমরাও চলো। আমি আর নীরা অবাক হয়ে তাকিয়ে আছি। রোদ আমাদের সবাইকে আইসক্রিম কিনে দিয়ে আমাকে থ্যাঙ্কস বললো। আমি আর নীরা আশ্চর্য হয়ে যাচ্ছি। খাম্বাটা একটু রাখলো না, উল্টো আমাকে থ্যাঙ্কস দিয়ে আইসক্রিম খাওয়ালো। আমি তো ভেবেছিলাম এতগুলো বাচ্চা দেখে স্যার রেগে যাবে। আচ্ছা, স্যার আমাকে থ্যাঙ্কস দিলেন কেন? কারণ তুমি আমাকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দিলে, তাই। মানে হলো, আমি কখনো জানতামই না যে এই বাচ্চাদের মাঝে সময় কাটাতে কতটা ভালো লাগে। ওদের হাসিগুলা সত্যিই ভালো লাগে। ওদের আনন্দ দেখে সত্যি নিজের মধ্যে এক অদ্ভুত আনন্দ হচ্ছে। তোমাকে সত্যি অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস। ও তোর কই, ভাবলাম স্যারকে রাগাবো, তা না, উল্টো খুশি হলো। তারপরে বাসায় গিয়ে শুনি, মিষ্টি, এখনই জামা কাপড় আর যা যা লাগে তা সব গুছিয়ে নাও। কেন আম্মু? ব্যাগ গোছাবো কেন? আমরা কি কোথাও যাব? যাব, এবং কালকে সকালের মধ্যেই রওনা দিব। কোথায়? তোমার মামার বাড়িতে। ওখানে যাব কেন আম্মু? তুমি তো জানো আমার মামার বাড়িতে খুব একটা যাওয়া হয়নি। তাহলে আজকে কেন যাইতে বলছো? কারণ এই শুক্রবারে তোমার মামাতো বোন তিশার বিয়ে, হঠাৎ করেই বিয়ে ঠিক হয়েছে, তাই আগে জানাতে পারিনি। আর তাই আমাদের কালকেই চলে যেতে হবে। কিন্তু আম্মু, আমার ক্লাস আছে, আর তাছাড়া আমি নীরাকে ছাড়া যাব না। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি, তুই ওকেও বলে দিস। সত্যি আম্মু? নীরাও আমার সাথে যাবে? যাবে। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি নীরাকে খবরটা বলছি। বলেই নীরাকে ফোন করি। 2 বার কল বাজতেই নীরা বলে, হ্যালো। এই কুত্তা, এতক্ষণ ধইরা ফোন দিতেছি, ধরস না কে? আমি ওয়াশরুমে থাকলে ধরুন কেমনি? আচ্ছা শোন, আমি মামার বাড়ি যাচ্ছি তিশার বিয়ে উপলক্ষে। নীরা তিশাকে অনেক ভালো করেই চিনে। তিশা এখানে আসলে নীরা, আমি আর তিশা একসাথে অনেক মজা করি। ও কিরে, চুপ করে আছিস কেন? তুই বাড়ি যাবি আর আমি একা থাকবো এখানে? আমাকে একা একা ক্লাস করতে হবে, স্যারের বকা খাইতে হবে, আর টিচার বিয়ে হয়ে যাচ্ছে। আরে বলদি, তুইও আমার সাথেই যাচ্ছিস, বুঝেছিস? আর তোকে ওই খাম্বার বকাও খাইতে হবে না, বুঝেছিস? সত্যি? সত্যি। কিন্তু আন্টি কি ভাববে? আরে আমি আম্মুকে বলেছি, আম্মু রাজি। এবার তুই খালি তোর বাড়ির সবাইকে রাজি করা। ও নিয়ে তুই টেনশন করিস না, আমি ঠিক রাজি করামো। আচ্ছা, কালকে সকালে বাসায় চলে আসিস। আমি তো ভোরেই চলে যাবো, তুই একদম চিন্তা করিস না। বাই। ঘুমা। ওইদিকে রোদ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে খেতে বসলে রোদের বাবা মা দুজনেই বসে। রোদ আর রোদেলা, রোদের ছোট বোন, কে বলে, রোদ সবকিছু গুছিয়ে রেডি থেকো, আমরা সকালে তোমার ফুপুর বাসায় যাব। ফুপির বাসায় কেন? তিশার বিয়ে, তাই। রোদের ফুফাতো বোন তিশা, সত্যি বাবা, তিশা আপুর বিয়ে? আমি এক্ষুনি গিয়ে সব গুছিয়ে নিচ্ছি। কি এত তাড়াতাড়ি তিশার বিয়ে কেন বাবা? পাত্রপক্ষ বিয়েতে দেরি করতে চায়নি, তাই তাড়াতাড়ি বিয়েটা হচ্ছে। ও, কিন্তু বাবা আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না তুমি? বাবা তুমি তো জানো আমি নতুন চাকরিতে জয়েন করেছি, এখনই কিভাবে ছুটি নিব বলো? যেসব আমি জানি না, তবে তোমাকে আমাদের সাথে যেতে হবে, এটাই ফাইনাল। বলে উঠে যায়। আর তারপরে রোদও খেয়ে চলে যায়। রোদেলা তো খুব খুশি, কিছুদিন পড়া থেকে বিশ্রাম নেওয়া যাবে। আর রোদ খুশি অন্তত কয়েকটা দিন সে মিষ্টি নামক ঝামেলা থেকে বাঁচবে। তারপরে সকালে নীরা মিষ্টির বাসায় এসে পড়ে। মিষ্টি তখন গভীর ঘুমে। নীরা কলিং বেল বাজাতেই মিষ্টির আম্মু এসে দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আন্টি আমিও অনেক ভালো আছি। তারপর নীরা আরো অনেক কিছু বলে মিষ্টির আব্বু আম্মুর সাথে। আঙ্কেল, মিষ্টি কই? সে তো ঘুমেই কাত, কতক্ষণ ধরে আমি আর তোমার আন্টি ডাকছি, কিন্তু ও তো উঠতেই চাইছে না।
আমরা রেডি হয়ে বসে আছি আর ও এখনো উঠছে না। তুমি যাও তো মা, দেখো ওঠাতে পারো কি না। ওকে আঙ্কেল। মুচকি হেসে আমার রুমে আসে। নীরা এসে দেখে আমি উপর হয়ে টেডি বিয়ার জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। কি শান্তির ঘুম, আর কিছুই খবর নাই তার। ওই হারামি, ওঠ, বেড়াতে যাবি না? কিরে, উঠ তাড়াতাড়ি। কে রে? নীরা নীরা লাগছে গলাটা, কিন্তু নীরা হবে কেমনে? আমি তো আমার রুমে। হ, তুই তোর রুমেই আছিস আর আমিও তোর রুমেই আছি। এবার একটু উঠ না তাড়াতাড়ি, রেডি হবি কবে? আর তোর মামা বাড়ি যাবি কবে? হ্যাঁ, মামা বাড়ি কেন যাব? তোর বিয়া খাইতে, তিশার বিয়েতে যাবি না তুই? ও হ্যাঁ, আমার মনেই নেই। তুই তুই 5 মিনিট অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসছি। বলেই তাড়াতাড়ি রেডি হয়ে আমি, নীরা, আব্বু আম্মু রওনা দিয়ে দিই। প্রায় 3 ঘন্টা পর পৌঁছাই। গিয়ে দেখি পুরো বাড়ি সাজানো, অনেক সুন্দর করে ডেকোরেশন করা। গাড়ি থেকে নেমে দেখি মামু আর মামি আগে থেকেই দাঁড়িয়েছিল। আমরা যাওয়ার পরে আমাদের সাথে কথা বলি, আমাদের থাকার রুম দেখিয়ে দেয়। আমি আর নীরা একসাথে তিশার রুমেই থাকবো। তিশা আমাদেরকে দেখে খুশিতে আর পারছে না নাচতে। আমরা 3 জনেই ভীষণ খুশি। এদিকে রোদেরাও রওনা দিয়ে দেয়। ওখানে পৌঁছে রোদের পরিবার তিশার বাবা মার সাথে কিছু কথা বলে নেয়। রোদকে তিশারি রুমে থাকতে দেওয়া হয়, তিয়াসের রুমে থাকতে দেওয়া হয়। তিয়াস রোদের ফুফাতো ভাই ও তিশার বড় ভাই। পরের দিন তিশার গায়ে হলুদ, জার্নি করে আসায় তাই সকলেই বিশ্রাম করে নেয়। গায়ে হলুদের দিন আমি আর নীরা তিশাকে খুব সুন্দর করে সাজিয়ে দিই। তারপরে নীরা আর আমি সাজতে শুরু করে দিই। আমরা সবাই শাড়ি পরেছি। আমি গোলাপি পাড় হলুদ শাড়ি পরেছি। চুলগুলো খোপা করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, 2 হাতে 2 মুঠো চুড়ি, কানের দুল আর ছোট্ট একটা টিপ। নীরা আর তিশা আগে নিচে চলে গেছে আর আমি তখনও রেডি হচ্ছিলাম, তাই আমি ওদের সাথে যেতে পারিনি। আজকে রোদ, তিয়াস আরো সকল ছেলেরা ম্যাচিং করে হলুদ পাঞ্জাবি পরেছে। সবাইকেই খুব সুন্দর লাগছে। আমি নিচের দিকে তাকিয়ে শাড়ি গুছে ঠিক করতে করতে দরজার সামনে যেতেই কারোর সাথে ধাক্কা খাই। কে রে, কোন খাটাসটা আমাকে ধাক্কা দিলি? বলে উপরে তাকিয়ে আমি হা হয়ে যাই। তারপরে উপরে তাকাতেই দেখি খাম্বায় আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তিয়াস আর তিশার রুম একেবারেই সামনাসামনি, তাই বের হতেই ধাক্কা লেগে যায়। আপনি এখানে? তুমি এখানে কি করো? আমি এখানে কি করে মানে? আপনি সবসময় আমার পিছনে পড়ে আছেন, আবার বলেন আমি এখানে কি করি? তাছাড়া আপনার কি আমাকে ধাক্কা না দিলে শান্তি লাগে না? সবসময় আপনি আমার পিছনে পিছনে থাকেন কেন বলেন তো? আমি তোমায় ধাক্কা দিইনি, বরং তুমি আমায় ধাক্কা দিয়েছো। মোটেই না, আপনি আমায় ধাক্কা দিয়েছেন। এখন আবার আপনি মিথ্যে বলছেন। নিচের দিকে তাকিয়ে কে হারছিল শুনি, আমি না তুমি? হ্যাঁ, সেটা আমি কিভাবে বলবো? আপনি ভালো জানেন, কিন্তু আমি একদম শিওর আপনি আমায় ইচ্ছা করেই ধাক্কাটা দিয়েছেন। কি আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছি? তা নয় তো কি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করেন বলেন তো? আপনি এখানেও আমার পিছনে পিছনে চলে এসেছেন। আমি যেখানেই যাই আপনি ঠিক সেখানেই আমার পিছন পিছন চলে আসেন, কেমন করে বলেন তো? এক্সকিউজ মি, আমি আমার ফবির বাড়ি এসেছি, তোমার পেছন পেছন না, ওকে? বরং তুমি আমার পেছনে পেছনে এসেছো। একদমই না, আমিও আমার মামার বাড়িতে এসেছি তিশার বিয়ের জন্য। তো ওই ভাবলাম কয়েকটা দিন আমি একটু আরামে থাকবো, তা না আবার সেই আপনি অসহ্য। শোনো, আমিও না তোমার মতো পেতনি থেকে বাঁচার জন্য এখানে আসছিলাম, কিন্তু পেতনি কি আর সহজে গাড় থেকে নামে? পেতনি ঠিক সামনে হাজির। কি? আমি পেতনি? আমাকে আপনি পেতনি বলতে পারলেন? আমাকে আপনার কোন দিক দিয়ে পেতনি মনে হচ্ছে? হ্যাঁ, সব দিক দিয়েই তোমাকে পেতনি লাগে। আমি পেতনি হইলে না আপনি বাদর, ইঁদুর, বিলাই, টিকটিকি আরো যা যা আছে সে সব কিছু। তুমি আরে তোমরা এখানে কি করো? তাড়াতাড়ি চলো, নিচে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো। রোদ ভাই চল। মিষ্টি, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, একদম হলুদ পরি লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর লাগছে তিয়াস। তোমাকেও থ্যাঙ্কস। আর এদিকে রোদ তো তা দেখে রাগে লাল হয়ে যাচ্ছে। তিয়াস, তুই না বললি অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তাহলে এখন লেট করছিস কেন? চল আমরা নিচে যাই। তুই যা, আমি মিষ্টিকে নিয়ে আসছি। মিষ্টি চলো। তারপর আমি আর তিয়াস একসাথেই চলে যাই।
তিয়াস আমাকে ছোট থেকেই পছন্দ করে, সেটা আমি বুঝেও না বুঝেই থাকি। আর রোদ তো আমাকে আর তিয়াসকে একসাথে দেখে জ্বলছে আর ফুলছে। কি ভাব দুজনের। তোমাকে অনেক সুন্দর লাগছে তিয়াস। রাগ নিয়ে আমার সঙ্গে সারাদিন ঝগড়া করবে আর সবার সাথে মিষ্টি করে কথা বলবে। আমাকেও তো সুন্দর লাগছে, কই আমাকে তো বললো না একবারও। আবার দুজন একসাথে গেল, আমিও যে ছিলাম কারো চোখই পড়লো না। আচ্ছা আমি এত রেগে যাচ্ছি কেন? যা যা ইচ্ছা সে তাই করুক, তাতে আমার কি, আমি আমার মতো করেই থাকবো। তারপর রোদও নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে আমি, তিয়াস, নীরা, রোদেলা সবাই একসাথে গল্প করছি। অন্যদিকে আমাদের কোনো খেয়ালই নেই। রোদ দূর থেকেই সব দেখছে, কিন্তু এমন ভাবে দেখাচ্ছে যেন ফোন টিপছে বলে মনে হয়। হঠাৎ আমার চোখ যায় রোদের দিকে। হলুদ পাঞ্জাবি, চোরগুলো জেল দিয়ে সেট করা, হাতে ঘড়ি, আর এমন ভাব করছে যেন মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে দেখতে কেমন যেন অসাধারণ লাগছে। আমি প্রথম স্যারকে একটু ভালো করেই দেখলাম। এতদিন তো শুধু ঝগড়াই করে গেছি, স্যারকে তেমন ভাবে দেখিনি। আজকে দেখে সত্যি মনে হচ্ছে আসলেই সুন্দর খাম্বাটা। শুধু সুন্দর না, একটু বেশিই সুন্দর। তারপর সকলেই আমরা স্টেজের সামনে চলে যাই। স্টেজের উপরে তিশাকে বসানো হয়েছে। প্রথমে বাড়ির বড়রা ওকে হলুদ দিয়ে যায়, তারপরে আস্তে আস্তে ছোটরা ওকে হলুদ লাগিয়ে দেয়। এবার আমি আর নীরা একসাথে ওকে হলুদ লাগিয়ে দিই। আমি স্টেজের নিচে নেমে আসতেই রোদ আমাকে টেনে আমার সাথে তিশার রুমে নিয়ে যায়। যা পড়তে জানো না তা পড়তে যাও কেন তুমি? মানে কি বলতে চাইছেন আপনি? শাড়ি পরতে না জানলে শাড়ি পরবে না। শুধু শুধু মানুষকে শরীর দেখানোর মানে কি? কি আপনার সাহস তো কম না? আমি মানুষকে শরীর দেখাচ্ছি? মিথ্যা কথা বলতে লজ্জা করে না আপনার? আমি মিথ্যা বলছি না, তাহলে লজ্জা করবে কেন? আবার আমার নামে বাজে কথা, প্রমাণ দেখান। তোমার বিশ্বাস না হলে তুমি নিজেকে আয়নায় দেখে নাও, প্রুফ পেয়ে যাবে। তারপর আমি আয়নার সামনে যেতে দেখি সত্যি সত্যি আমার পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে। তিশাকে হলুদ লাগাতে গিয়ে হয়তো কাপড়টা সরে গেছে। আমি ইচ্ছে করে করিনি, এটা কোনোভাবে সরে গে। তাকিয়ে দেখি খাম্বা নেই। আমি একা একাই কথা বলছি। অসভ্য লোক একটা, কথা না শেষ করে চলে গেছে। তারপরে আমি শাড়ি ঠিক করে আবার নিচে চলে যাই। সবাই নাচ গান করে মজা করছে, আমি একপাশে দাঁড়িয়ে আছি। মিষ্টি চলো, তুমি আর আমি একসাথে নাচি। না ঠিক আছে, তুমি এনজয় করো, আমি পরে আসছি। প্লিজ চলো না তুমি। ও যখন চাইছে না নাচতে তখন ওকে ছেড়ে দে। শুধু শুধু জোর করছিস কেন তুই? তিয়াস আমি পরে নাচবো। না না, তুমি এখন চলো আমার সাথে। বলে আমাকে টেনে ওদের সাথে নাচতে নিয়ে যায়। রোদ শুধু চোখ লাল করে তাকিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। আমার কেন জানি না মনে হলো রোদ আমাকে আর তিয়াসকে একসাথে দেখে রেগে গেছে। তাই আমি রোদকে আরো রাগানোর জন্য ইচ্ছে করে তিয়াসের সাথে আরো বেশি করে নাচছি। রোদ না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে। আমি তো সেই মজা করছি রোদকে দেখে। তারপরে সকলে একসাথে মেহেদি পড়েছি। এখানেও তিয়াসের বাড়াবাড়ি। মিষ্টি আমি তোমাকে মেহেদি পরিয়ে দেই, দাও। না ভুলেও না। তুমি মেহেদি পরাবা মানে হলো হাতের ভিতরে পুরো বিশ্বটাকে আঁকাবা। তার থেকে ভালো আমি পার্লারে মেয়েদেরকে দিয়ে মেহেদি পরাবো। তিয়াস একদম মেহেদি পরাতে পারে না, খুব বাজে করে মেহেদি পরিয়ে দেয়। ছোটবেলায় আমাকে একবার পরিয়ে দিয়েছিল, আমি 3 দিন পর্যন্ত কান্না করেছি তার জন্য। তারপরে আমরা পার্লারের মেয়েদের দিয়ে 2 হাত ভর্তি করে মেহেদি পরে বসে আছি। সেই কখন মেহেদি দিয়েছি, হাত এখনো শুকানোর নামই নেই। আবার আমার সামনে কাটা চুলগুলো আমাকে খুব জ্বালাচ্ছে। উফ কি অসহ্যকর একটা পরিস্থিতি। ইচ্ছে করছে চুলগুলোকে এখনই আমি কেটে ফেলে দিই। এই নীরা তুই বস, আমি যাই হাত ধুয়ে আসি। আমার আর ভালো লাগছে না এইভাবে বসে থাকতে। মেহেদি শুকিয়ে যাক তারপর যা। না আমি এখনই হাত ধুবো, তুই বস এখানে। তারপরে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠি। কোথা থেকে যেন হুট করে খাম্বা চলে আসে। হঠাৎ আসায় আমি বুঝে ওঠার আগেই আমার হাত খাম্বার পাঞ্জাবির উপরে চলে যায়। ব্যাস, খাম্বার 2 পাশে আমার 2টি মেহেদি রাঙা হাতের স্পষ্ট ছাপ পড়েছে। আমি আর রোদ তা দেখে দুইজনে হাঁ হয়ে যায়। আমি ভয়ে হাঁ করে আর রোদ রাগে। সরি আমি ইচ্ছে করে করিনি, লেগে গেছে। তুমি আমার পাঞ্জাবিটা নষ্ট করে দিলে, ইচ্ছে করে করেছো তুমি এটা। বললাম তো আমি ইচ্ছে করে করিনি, লেগে গেছে। আপনাকে কে আমার সামনে আসতে বলেছিল বলেন তো? তো তোমাকে বলেছিল কে মেহেদি পরে সারা বাড়িতে ঘুরতে?
আমি মেহেদি পরে সারা বাড়ি কই ঘুরলাম? আমি তো উপরে যাচ্ছিলাম হাত ধুতে, আপনি তো সারা বাড়ি ঘুরছেন। আপনার কি আর কোনো কাজ নেই আমার সাথে ঝগড়া করা ছাড়া? আমি তোমার সাথে ঝগড়া করি? তা নয়তো কি? হ্যাঁ, তা নয়তো কি? সেই কখন থেকে ঝগড়া করেই যাচ্ছেন। দিন আপনার পাঞ্জাবিটা আমাকে খুলে দিন। কেন? কেন মানে? আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনার এত রাগারাগির কি আছে? পাঞ্জাবিতে দাগ লাগছে। আমার হাতটা যে আপনার মুখে পড়েনি সেটাই কত। হ্যাঁ, আমার মুখটা না তাহলে লাল হয়ে যেত আপনার। আর আপনাকে কত সুন্দর লাগতো, সেই মজা হতো তখন, তাই না বলেন? মিষ্টি, চেঁচাচ্ছেন কেন? ভয় করে তো। খুলুন পাঞ্জাবিটা আর তারপর আমাকে দিন। তার কোনো দরকার নেই। আমার পাঞ্জাবি আমি নিজেই পরিষ্কার করে নিতে পারবো। তোমার সাহায্য আমার কোনো দরকার নেই। ভালোর জন্য সাহায্য করব বলেছিলাম, এখন সাহায্য না লাগলে আমি আর কি করব? দরকার নেই আমার তোমার কোনো সাহায্য। রোদের কিছু না বলে চলে যায় আর আমি ওখানেই দাঁড়িয়ে। হাতটা যদি খাম্বার গালে লাগতো কত ভালোই না হতো। দূর, হাতটা কেন যে গালে লাগলো না। এই রে, আমার হাতের মেহেদি তো কেটে গেছে। ইস রে, আমার মেহেদির ডিজাইন নষ্ট হয়ে গেছে, এক্ষুনি হাত ধুতে হবে বলে আমি দৌড়ে বেসিনে গিয়ে হাত পরিষ্কার করে নিই। খাম্বাটার জন্য আমার হাতের মেহেদিটা নষ্ট হয়ে গেছে। অন্য কেউ হলে এতক্ষণে আমি রেগে ওর মাথাটাই ফাটিয়ে দিতাম, কিন্তু আশ্চর্য, খাম্বাটার উপরে আমার কোনো রাগই হচ্ছে না। তারপরে আমি শাড়ি চেঞ্জ করে একটা ড্রেস পরে নিই। নিচে আর না গিয়ে ঘরেই ঘুমিয়ে পড়ি। সকালে মামির জোরে জোরে ডাকে আমার ঘুম ভাঙে। মিষ্টি, তাড়াতাড়ি ওঠ মা, খুব দরকারি। কেন মামি, কি হয়েছে? ওদের নাকি ফুল লাগবে। দেখ, কেউ ফুলের কথা মনে রাখে নাই। এখন সবার ফুলের কথা মনে পড়লো, কিন্তু এখন সবাই ব্যস্ত। কে যাবে ফুল আনতে? দরকারের সময় কাউকেই পাওয়া যায় না। তিয়াসকেই বলতাম, কিন্তু ওকে আমি আরেকটা কাজে পাঠিয়েছি। তাই তুই জানা মা। তখনই আমার আম্মু আসে। মিষ্টি, তুই এখনো বসে আছিস? যা তাড়াতাড়ি বের হ, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আম্মু, আমি কই যাব একলা একলা? আর একা কিভাবে ফুল আনবো তুমি বলো? তুই তো একা যাচ্ছিস না, তোর সঙ্গে রোদও যাচ্ছে। ও আচ্ছা, কি খাম্বা না মানে রোদ যাচ্ছে? কেন? না এমনি। তাহলে তাড়াতাড়ি কর, রোদ অপেক্ষা করতেছে তোর জন্য। আচ্ছা, আমি রেডি হইনি। রেডি হতে হবে না, এত সকালবেলা কেউ তোকে দেখবো না, বুঝছস? তুই এইভাবেই যা। কেন? অন্তত হাত মুখটা তো ধুতে দিবে। আচ্ছা যা তাড়াতাড়ি, ছেলেটা কখন থেকে অপেক্ষা করছে। তুমি তো জানো না তোমার মেয়েকে কার সাথে পাঠাচ্ছ। আমাকে দেখলেই আবার চিল্লাপাল্লা করবে। আমার সাথে নতুন কি করবে আল্লাহ জানে। তুই এখন আবার কি ভাবছিস? উফ, যাচ্ছি তো নাকি, ভালো লাগে না। তারপর আমি কোনো মতে হাত মুখ ধুয়ে বের হতে আম্মু আমাকে ঠেলে বাইরে পাঠিয়ে দেয়। চুলটাও ঠিক করতে দেয়নি। রাতে জামা কাপড় পরেই আছি। ইস, আমি নিশ্চিত আমাকে পাগল পাগল লাগছে। তোর এখনই খাম্বাটার সামনে যেতে হবে। আমাকে দেখা খাম্বার সাথে সাথে সবাই হাসবে। ভালো লাগে না। বাইরে যেতেই দেখি রোদ রেডি হয়ে সোফায় বসে ফোন দিচ্ছে। রোদ নিচে থেকে তাকিয়ে আছে। স্যার! রোদ উপরের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ, মানে আমার দিকে আর কি। ও, তুমি চলে এসেছো? আচ্ছা চলো তাহলে। তারপর আমি আর রোদ একসাথে বের হই। দেখি উনি বাইকে বসলো। কি, আপনি বাইকে উঠছেন কেন? নামুন নামুন। কেন? কেন মানে? কান্নাকার বাইক আপনি উঠছেন যে? পরে যদি আবার যার বাইক সে রেখে যায়? মানে যার বাইক মানে? এটা আমার বাইক। আমার বাইক আমি চালালে কে কি করবে শুনি? মিথ্যে কথা কেন বললেন? এটা আপনার বাইক? হ্যাঁ অবশ্যই এটা আমার বাইক। আবার মিথ্যে? আশ্চর্য, আমার বাইক আমার বলাটা মিথ্যা? এটা আপনার বাইক কেমনে হয়? আপনি তো গাড়ি চালান, বাইক পাইলেন কেমনে? বাই এনি চান্স আপনি কারো বাইক চুরি করেনি তো? কি, আমি চুরি করেছি? তাও আবার বাইক? হাউ ডিয়ার ইউ! স্যার সরি, রেখে কেন যাচ্ছেন আপনি? আমি তো মজা করছিলাম। আসলে আপনাকে তো কখনো বাইক চালাতে দেখিনি, তাই আর কি। স্যার সত্যি কি এটা আপনার বাইক? এটা আমারই। ও সুন্দর। হোয়াট? বাইকটা খুব সুন্দর। ওঠো। কোথায়? আমার মাথায়। বাইকে উঠতে বলেছি।
আচ্ছা, বসছি। সেটা ভালো করে বললেই তো হয়। তারপরে আমিও রোদের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে বসেছি। রোদ তা দেখে কিছুটা রেগে বাইক চালানো শুরু করলো। মাঝ রাস্তায় এসে হঠাৎই রোদ জোরে বাইকটা ব্রেক করলো। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে রোদকে খুব শক্ত করে জড়িয়ে ধরি। রোদ কিছুক্ষণ চুপ থেকে বলে, নামো। আমি চোখ বন্ধ করেই আছি। রোদের গা থেকে খুব মিষ্টি একটা পারফিউমের ঘ্রাণ আসছে। পারফিউমের ঘ্রাণটা আমাকে পাগল করে দিচ্ছে। এই প্রথম আমি রোদের এতটা কাছে। আশেপাশের কথা আমার জন্য মনেই পড়ছে না। কি হলো, ওঠো বলছি। আমি ভয় পেয়ে তাকিয়ে, উফ, চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে? আমি তোমাকে উঠতে বলেছি। কেন উঠবো কেন? আমি বলেছি তাই। আপনি বললেই আমাকে উঠতে হবে? তুমি আমার সাথে এসেছো, তাই আমি যা বলবো তুমি তাই শুনবে। পারবো না শুনতে আমি। আমাকে আপনি নিয়ে আসছেন কেন? আমি কি বলেছিলাম আমাকে নিয়ে আসতে? আমার হাত ধরে টেনে নামিয়ে দেয়। আমি তোমাকে নিয়ে আসতে চাইনি, বুঝেছো? ফুপ্পি বললো তাই নিয়ে এসেছি, না হলে তোমাকে কখনো নিয়ে আসতাম না। ইস, আপনার সাথে আসার জন্য যেমন আমি বসেই ছিলাম, আমিও আপনার সাথে আসতে চাইনি, বুঝেছেন? আমি আমাকে জোর করলো তাই এসেছি। আমারও আপনার সাথে আসার কোনো ইচ্ছেই নেই। এক মিনিট, তুমি এমন পেতিদের মতো করে আসো কেন? আমি কোমরে 2 হাত দিয়ে। আবার আপনি আমাকে পেতনি বললেন? তুই পেতনির সাথে আসছেন কেন আপনি? তোমাকে পেতনি লাগছে তাই বলেছি। আমি যাকে তাকে আমার সাথে নেই না, বুঝেছো? তবুও তোমাকে সাথে নিচ্ছি, যা তোমার লাগ বলতে পারো। কি? আপনি কিন্তু আমায় অপমান করছেন। তারপরে রোদ হঠাৎ করে আমার খোপার কাঠি খুলে দেয়। কি হলোটা কি এটা? অন্তত পেতনি থেকে কিছুটা ভালো লাগছে। আমার সাথে তোমার মতো ওই পেতনিকে দেখলে আমাকে মানুষ কি ভাবতো? কি সত্যি আমাকে এতটাই খারাপ লাগছে? তোমাকে ভালো কোনোদিন লেগেছিল নাকি? আপনি সত্যি খুব খারাপ। এবার ওঠো তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে না হলে। তারপরে আমরা ফুল কিনে নিই। রোদ বাড়ির সামনে এসে আমাকে নামিয়ে দিয়ে সব ফুল আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, এবার তুমি এগুলো নিয়ে যাও। যাবো মানে? আপনি কই যাবেন? আর আমি এতগুলো একা একা নিয়ে যাবো? আপনি দিবেন না? আমি কোথায় যাচ্ছি তা তোমাকে জানতে হবে না। আর হ্যাঁ, তুমি এগুলো সব নিয়ে যাবে, বুঝেছো? আমি না। আমি কিভাবে নেবো এত ফুল? আমার সাথে যেভাবে গেছো ঠিক সেভাবে। আশ্চর্য, আমি ইচ্ছে করে গেছি নাকি? বলতে যাবো তখনই রোদ চলে যায়। আমি এতগুলো নিব কিভাবে? এত ফুল যে আমি সামনে ভালো করে কিছুই দেখতে পাচ্ছি না, হাতিয়ে নিতেও পারছি না। যে কোনো সময় ফুলগুলো পড়তেও পারে, পড়বেই, সাথে আমিও পড়বো, তাই সাবধানেই হাঁটছি। তখনই তিয়াস আমার সামনে আসে। আরে মিষ্টি, দাঁড়াও দাঁড়াও, তুমি এতগুলো ফুল একা নিয়ে আসছো কেন? আর কেউ নেই এইগুলো নেওয়ার? মেজাজটা গরম হয়ে যাচ্ছে আমার। দেখছি এত ফুল নিয়ে দিয়ে পারছি না, তো একটু হেল্প করবি, তা না করে প্রশ্ন করছে। ইচ্ছে করছে মাথাটা একদম ফাটিয়ে দিই। হ্যাঁ, কেউ নেই, তাই কি আর করার, আমাকেই নিতে হচ্ছে। দাও তুমি আমাকে, আমি নিচ্ছি। হ্যাঁ, এই না, বলতে যাবো তখনই আমার বাদর খাম্বা এসে বলে, তিয়াস, তোকে ফুপি ডাকছে, তুই যা। মা আমাকে এখন ডাকছে কেন? সেটা আমি কিভাবে বলবো? তুই যা, তারপর দেখ ফুপি কেন ডাকছে। যাচ্ছি। রোদ, শোন না ভাই, তুই মিষ্টির হাত থেকে ফুলগুলো নে না, ও পারছে না এতগুলো নিতে। তুই যা, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। তারপরে তিয়াস চলে যায়। কি হলো নিয়ে? মানে? আপনি না তিয়াসকে বললেন আপনি আমার থেকে ফুলগুলো নেবেন? জি না, আমি নেব বলিনি, আমি বলেছি আমি ফুলগুলো দেখছি। ওই একই তো হলো। না, একই হয়নি। তাহলে আপনি তিয়াসকে মিথ্যে বললেন কেন? কি মিথ্যা বলেছি? এই যে মামি ওকে ডাকছে, আমি যদি ওকে ডাকি তাহলে সেটা আপনি জানলেন কিভাবে? আপনি তো বাইরে থেকে আসলেন। ইন্টেলিজেন্ট। তার মানে আপনি ইচ্ছে করে তিয়াসকে সরিয়ে দিলেন, তাই না? যাক, তোমার মাথায় কিছু বুদ্ধি অন্তত আছে। আমি তো ভেবেছিলাম পুরো মাথায় গোবর ঢোকানো। আপনি আমার সাথে এমন কেন করছেন বলুন তো? আমাকে প্লিজ হেল্প করেন না, প্লিজ। তুমি এগুলা নিতে পারবে? যাও, এগুলা আস্তে আস্তে করে নিয়ে যাও। আপনি খুব খারাপ, খুব। বলেই আমি আস্তে আস্তে করে ফুলগুলো নিয়ে রেখে রুমে গিয়ে দেখি নীরা আর তিশা একসাথে গল্প করছে। কিরে, তোরা আমাকে রেখে গল্প করছিস?
ওই হারামি, তুই কই গেছিস আমারে ছাইরা? আমি ফুল আনতে গেছিলাম। আমাকে নিয়ে যাইতে পারতি। তুই তো ঘুমিয়েছিলি, আর আমি নিজেই তো রেডি হইতে পারিনি, কোনো মতে রেডি হয়ে গেছি। আর সব থেকে বড় কথা কি জানিস আমি কার সাথে গেছি? তুই না বললে জানবো কেমনি? আমি খাম্বার সাথে গেছি। কি, স্যারের সাথে গেছিস? হ। স্যার কিছু করে নাই? করে না তা জানিস কি করেছে? বল শুনি। এরপর আমি আজকে ওদের সাথে হওয়া সব কথাই বলি। আল্লাহ, তুই এতগুলা ফুল নিজে নিজে আনছিস? হ। 1 মিনিট, সবই বুঝলাম, কিন্তু এই খাম্বাটা কে? আবার তোমরা স্যারও বলছো? রোদ। একসাথে জোরে বলি, রোদ ভাইয়া। কিন্তু রোদ ভাইয়া তো অনেক ভালো। হ, কি ভালো তা আমরা খুব ভালো করেই জানি। কিন্তু তোমরা স্যার বলছো কেন? তুমি জানো না, রোদ স্যার তো আমাদের ভার্সিটির নতুন ইংরেজি স্যার। ও, আমি জানতাম রোদ ভাইয়া ভার্সিটিতে জব করে, বাট তোমাদের ভার্সিটিতেই জব করে এটা তো জানতাম না। ভাইয়ার ক্লাস করেছো তোমরা? তাহলে তো অনেক মজা করো, তাই না? রোদ ভাইয়া অনেক ভালো। অনেক ভালো। একদিন ক্লাস করলে বুঝবা ভাইয়া কত ভালো। কেন? ভাইয়াকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, অনেক ভালো উনি। আমার আম্মু আপু তো ওনাকে অনেক ভালোবাসে। কি দেখা? মানে? কিছু না কিছু না। আচ্ছা তোমরা চলো খেতে যাই, আর কিছুক্ষণ পরেই আবার তোমাকে মানে দিশাকে পার্লারে যেতে হবে। চলো। কিরে, তুই দাঁড়ায় আছিস কেন? চল। তোরা যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তারপরে আমি ফ্রেশ হয়ে খাবার জায়গায় চলে যাই। সবাই খাওয়া দাওয়া শেষ করে আমাদের রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই। যে চল, তিশাকে নিয়ে পার্লারে যাবি না? আমি যাবো না, তোরা যা প্লিজ। মানে কেন? আজকে আমার একটু ভালো লাগছে না রে। তাহলে তুই সাজবি কেমনে? কেন, আমার হাত নেই নাকি আমি সাজতে পারি না? আমি হালকা ভাবেই সাজবো। তুই পার্লারে যাইতে হবে না, তাই পার্লারে যাইতে হবে না। চল না প্লিজ। আমার মাথাটা ব্যথা করছে সত্যি, না হলে সত্যিই যাইতাম। ঠিক আছে, তাহলে তুই থাক। তোরা যা তাড়াতাড়ি, না হলে আসতে আবার লেট হবে। যাচ্ছি। ওরা চলে গেলে আমি আবার একটু ঘুমিয়ে নিই। সকালের ঘুমটা পূরণ করলাম আর কি। তারপরে উঠে শুধু একটা লাল রঙের ড্রেস পরে, কানে দুল, হালকা করে লিপস্টিক দিয়ে চুল ছেড়ে রেডি হয়ে নিই। তারপরে নিচে চলে যাই, গিয়ে দেখি নীরারাও চলে এসেছে। মিষ্টি, তোরই আজকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। মিথ্যে বলিস কেন? আমি তো তেমন মেকআপও করি না। আর তিশা, তুই নতুন বউ, তোমাকে আরো বেশি সুন্দর লাগছে। না রে, সত্যি মেকআপ না কইরাও তোরে অনেক কিউট লাগতেছে। তারপরে তিশাকে বসিয়ে রেখে আমরা সবাই গেটের সামনে যাই, বর আসছে তাই। এতক্ষণ খাম্বাকে একটুও দেখিনি, কি করছে কে জানে। তো আমি তো ভাবছি কেন, যেখানে ইচ্ছে যা, তাতে আমার কি। গেটের সামনে যেতেই সকলে বর ও বরের পরিবারের লোকদের আটকে রাখে। ওখানে অনেক ঝগড়া করে বরের কাছ থেকে নগদ 10,000 টাকা নিয়ে তবেই ভেতরে আসতে দিয়েছি। ওখানেই বরের বেস্ট ফ্রেন্ড সায়নের সাথে আমার প্রচুর ঝগড়া হয়। সেটা অনেক স্মার্ট আর হ্যান্ডসাম। তারপরে আমরা সবাই ভিতরে যাই। আমি ভিতরে যেতে নিলে সায়ন এসে আমার সাথে পরিচয় করে নেয়। আমরা হেসে হেসে কথা বলছি, তা কেউ খেয়াল না করলেও একজন ঠিকই খেয়াল করেছে। আমি সায়নের সাথে কথা বলা শেষ করে নীরাকে খুঁজতে গিয়ে হঠাৎ কেউ আমার হাত জোরে চেপে ধরে টেনে একপাশে নিয়ে যায়। আমি মুখ না দেখে রেখে গিয়ে বলি, ওই কেনা তুই আমার হাত ধরেছিস কোন সাহসে? তোর সাহস তো কম না, এত বড় সাহস তুই তুই আমার। বলে তাকিয়ে দেখি রোদ। আবার আপনি? আপনি আমার পিছনে কি ছাড়বেন না নাকি? যেখানেই যাই সেখানেই আপনি। ভালো লাগে না আমার। ছেলেদেরকে রোদ দেখাতে বেশি ভালো লাগে তোমার, তাই না? ছেলেদের সাথে হেসে হেসে কথা বলার কি আছেটা কি তোমার? আর এত সেজেছই বা কেন? হ্যাঁ, এত সাজার দরকারটা কি তোমার? বিয়েটা কি তোমার যে এত সাজতে হবে? আশ্চর্য তো, আমি কই এত সাজলাম? আমি তো আজকে সাজিই নাই। আর আমি সাজলে বা ছেলেদের সাথে কথা বলি তাতে আপনার কি? আপনার তো চলে কেন? আমি জানি না, কিন্তু তুমি আর ছেলেদের সাথে কথা বলবা না আর সাজবাও না, ব্যাস। আমি সাজবো, 100 বার সাজবো। আপনি তো আমাকে পেতনি বলেছেন, এখন এই পেতনি সাজুক বা ছেলেদের সাথে কথা বলুক, তাতে আপনি কি? আমি যা বলেছি তুমি তাই করবে, বুঝেছো? আপনি ভার্সিটিতে আমার স্যার, এখানে না।
তাই এখানে আমি আপনার কোনো কথাই শুনবো না, আর আমি যা ইচ্ছে তাই করব। আমি যা বলেছি তাই যেন হয়। বলে হনহন করে চলে যাই। আমি যা বলেছি তাই যেন হয়। কেন? হ্যাঁ, কেন হবে? আমার আপনার কথা শুনতে না হবে কেন? খটাসট তোরে আমি তারা পোকা টিকটিকি স্পেশাল স্যুপ খাওয়াবো। হনুমান পাথর। তখনই তিয়াশা নীরা একসাথে এসে বলে, মিষ্টি তুমি এখানে কি করো? আসো আমরা সবাই ওখানে। কি রে মিষ্টি, চল। তোমরা যাও, আমি যাবো না বলে রুমে এসে মুখ ফুলিয়ে বসে আছে। আমি কি এমন সেজেছিলাম যে আমাকে এত কিছু বললো? আমি নাকি ছেলেদের রূপ দেখাতে, ভালোভাবে ছেলেদের সাথে কথা বলতে বলতে ভালো লাগে আমার। আশ্চর্য, আমি কখন এগুলো করলাম? আমাকে শুধু শুধু এতগুলো কথা শুনিয়ে দিল কম্পাটে। এরপরে আমি কিছুক্ষণ রেখে বসে আছি। তখনই রোদেলা আসে। আপু, তুমি এখানে একা একা বসে আছো কেন? নিচে চলো না প্লিজ। আমার এখন ভালো লাগছে না রোদেলা, আমি পরে আসছি কেমন? তুমি এখন যাও। না না, এখনই চলো প্লিজ আপু, প্লিজ চলো না। বলেই টেনে নিচে নিয়ে গেল। আমি নিচে গিয়ে দেখি কতগুলো মেয়ের সাথে রোদ কথা বলছে। ওখানে নীরা, তিয়া, সায়ন, আমরা অনেক কাজিনও আছে। কুত্তা, বিলাই, হনুমান, সজারু, পচা, টমেটো আমার এই বকা দিয়ে এখন নিজেই মেয়েদের সাথে কথা বলতেছে। আমি তো মাত্র একটা ছেলের সাথে কথা বলেছি, তুই যে এতগুলো মেয়ের সাথে কথা বলছিস তখন? লুচ্চা বলা কথা। যদি তোর চুলগুলো সব ছিঁড়ে আমি তোরে খাওয়াইতে পারতাম না, তাহলে আমি খুব খুশি হতাম। কি হলো আপু, কিছু হয়েছে? চলো। আচ্ছা রোদেলা, ওই মেয়েগুলো কারা? ও ওরা তো আমাদের কাজিন হয়। জানো তো, ওরা সবাই ভাইয়াকে অনেক পছন্দ করে। ছেলেদের মধ্যে যেহেতু ভাইয়া সবার বড়, আর মেয়েদের মধ্যে ও সীমা আপুও বড়, তাই ভাইয়ার সাথে সীমা আপুর বিয়ের কথা চলছে। কিন্তু ভাইয়া বিয়েতে মত দিচ্ছে না, তাই বিয়েটাও এগোচ্ছে না। মত দিচ্ছে না কেন? কি জানি, ভাইয়াই ভালো জানে। ও বাট এখানে সীমাটা কি? ওই যে ভাইয়ার পাশে বসা মেয়েটা। বলে আমাকেও টেনে ওদের মাঝে নিয়ে যায়। আমি কোথাও জায়গা না পেয়ে শায়নের পাশেই বসি। হাই। হ্যালো। কোথায় ছিল এতক্ষণ তুমি? এই তো, আমি উপরেই ছিলাম। তাহলে এখানে আসছিলে না কেন? আমার ভালো লাগছিল না, তাই উপরে গিয়েছিলাম। তোমার কি শরীর খারাপ লাগছে? আমার রোদের দিকে চোখ যেতে দেখি রোদ আমার দিকে রাগ দেখিয়ে আর চোখে তাকিয়ে আছে। আমার শরীর একদম ঠিক আছে স্যার। এখানে ওরা গল্প করছে, চলো তুমি আর আমি বাগানে গিয়ে কথা বলি। চলো। তারপরে রোদকে দেখিয়ে দেখিয়ে আমি আর সায়ন ওদের সবার থেকে বের হয়ে চলে যাই। আচ্ছা, তোমার কি বিএফ আছে? আছে তো, কেন? না এমনি। তার নাম কি জানতে পারি? অবশ্যই, ওর নাম তো নীরা। নীরা? তোমার বিএফ কেমনে হয়? কেমনে হয় মানে? নীরা তো একটা মেয়ের নাম। মেয়ের নামই তো। তাহলে কিভাবে তোমার বিএফ হয়? তুমি আমাকে আমার বিএফ এর কথা জিজ্ঞেস করছো? তো বিএফ মানে হলো বেস্ট ফ্রেন্ড, আর আমার বেস্ট ফ্রেন্ড হলো নীরা। ও, আমি ভাবলাম সত্যি সত্যি তোমার লাভার আছে। থাকতেও পারে। থাকতে পারে মানে? কি জান? বলে ওখান থেকে চলে যায়। এরপরে আমি আস্তে আস্তে করে রোদের ওখানে গিয়ে দেখি রোদ বাদে বাকি সবাই আছে। কি ব্যাপার, খাম্বাটা গেল কই? তুমি কি আমাকে খুঁজেছো? পিছনের দিকে তাকিয়ে। আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমাকে লুকিয়ে লুকিয়ে খুঁজছিলে নাকি? মোটেই না, আমি আপনাকে খুঁজতে যাবো কেন? আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই নাকি যে আমি আপনাকে খুঁজবো? তাহলে ওখানে ওকে দিয়ে কি করছিলে? কি করছিলাম? দেখছিলাম নীরা আছে নাকি। আমি তোমাকে কি বলেছিলাম? কি বলছিলেন? তোমাকে অন্য কোনো ছেলের সাথে না মিশতে, তাই তো? ও, ওইটা? তুমি এই ছেলের সাথে কি করছিলে? আমি যাই করি, তাতে আপনার কি? আপনিও যখন ওই মেয়েগুলোর সাথে কথা বলছিলেন তখন কি আমি কিছু বলেছি? মানে? এখন তো কিছুই বুঝবেন না। ওই সীমা নাকি ডিমা যখন আপনার হাত ধরছিল, কই তখন তো আপনি কিছু বললেন না, তাহলে আমারে কেন বলছেন? আমি যা ইচ্ছা আমি তাই করব, কিন্তু তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে। ইস, মগের মূলক নাকি? আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? আপনি প্রেম করেন? কি? না না, রাখবেন না প্লিজ। আমি জানতে চাইছিলাম আর কি, আপনি আমাকে যেই হারে গাইড করছেন, না জানি আপনার প্রেমিকা বেচারি কি অবস্থা করছে। তুমি কিন্তু বেশি বলছো।
নিজের ব্যাপারে বললেই বেশি বলা। মিষ্টি, আমি তিশার কাছে যাচ্ছি। এরপরে আমি দৌড়েই তিশার কাছে যেয়ে বসলাম। তুমি এতক্ষণ আসো নাই কেন? সরি, রাগ করো না প্লিজ, আমি এখন চলে আসছি, আর যাবো না, ওকে? এই নীরাটা কই? ওরে এখন একদমই পাওয়া যায় না। আজকে একবার পাই, তাহলে ওর মজা দেখাবো। তারপরে তিশার বিয়েটা হয়ে যায়। তিশাকে বিদায় দেওয়ার সময় আমিও যেতে গেলে আমাকে রোদ টেনে ওর সাথে নিয়ে গিয়ে বলে, তুমি কই যাচ্ছ? কই যাচ্ছি মানে? আমি তিশার সাথে ওর শ্বশুর বাড়ি যাচ্ছি। কেন? কেন মানে? তিশার শ্বশুর বাড়ি আর আমি যাব না? ওইটা তিশার শ্বশুর বাড়ি, তোমার না, তাই ওখানে তোমার যাওয়ার কোনো মানে হয় না। আপনি বলার কে? হ্যাঁ, সারাক্ষণ আমি কি করি না করি ওইগুলো নিয়েই দেখছি পড়ে থাকেন। আমার সব ব্যাপারে আপনার অনুমতি নিতে হবে কেন? আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে কেন? হ্যাঁ কেন? অমন করে তাকিয়ে আছেন কেন? আর একটা কথাও বলবে না। তুমি কাল যাবে, আর আজকে যেন না দেখি আমার কথা আর হেরফের হয়। তোমাকে ওখানে যেতে হবে। বলে চলে যায়। বান্দর ছাড়া, আমি গেলে তোরে তো কামড়ায় কেন? তুই জানা তোর ওই আমি না করছি, তুই আমার চাইতে দিলি না কেন? আচ্ছা, আমি তো যেতেই পারি, উনি বললেই বা কি আর না বললেই বা কি, আমি যাব। বলেই দুপা আগাতেই, না থাক, খাম্বাই যখন বলেছে তখন না হয় নাই যাই। তোর ভালো লাগে না, কথা শুনতেও ইচ্ছা করছে না, আমার না শুনে থাকতেও ভালো লাগছে না। বলতে বলতে তিশার কাছে গিয়ে ওকে বিদায় দিয়ে দিই। আমি নীরাকেও যাইতে দিইনি ইচ্ছে করে। আমি যাইতে পারি নাই, ও যাইব কেন? তাই তিয়াসের আর কতগুলো কাজিনগুলোকেই পাঠিয়ে দিছি রুমে এসে। কুত্তি বিলাই বান্দরনি, তোর লাইকা আমি আজকে যাইতেই পারি নাই। তুই 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 আমারই আটকাইয়া দিছস। আমি টনকের ভাব নিয়ে শুয়ে আছি, যেন আমি কিছু শুনছিই না। ওই কিরে, তোর সাথে কথা কইতেছি আমি, তুই কোন দিকে মন দিয়ে আছিস? হ্যাঁ, ও আমাকে বলছিস? না, তোর নানিরে কইতেছিলাম। কোন দিকে আছিলি তুই? আমি একদিকেই আছিলাম, খালি তোর কথাই ছিলাম না আর কি। তুই আমারে চাইতে দিলি না কেন? আমি এইদিকেই আসছিলাম, খালি তোর কথাই ছিলাম না আর কি। তোরে যাইতে কেটে না করছিল যে তুই আমারে আটকাইয়া দিলি? সিম্পল, আমি যাইতে পারি না, তাই তোরাও যাইতে দেই না। কে না করতে পারে তুই জানিস না? কে মানে রোজ স্যার? ইয়েস বেবি ইয়েস, ওই খাম্বাতে। স্যার বললে বলুক, কিন্তু তুই থাকলি কেন? তুই যাইতি? আমি যাইতাম, কিন্তু কি জানি কেন গেলাম না। সারাদিন তো তোমারে পাওয়াই যায় না, ব্যাপার কি? কই থাকো সারাদিন? কই থাকি মানে? কই আবার, এখানেই ছিলাম। তাই বুঝি? তুমি কি ভাবছো আমি খবর রাখি নাই? খবর মানে কিসের খবরের কথা বলছিস? তলে তলে যা করো সবই আমি জানি, বুঝেছো? বলবি তো কি করছি? বলবো? আরে বল না। বলি? আচ্ছা তাহলে বলেই দি, কি বল? বল না, আমি ধৈর্য ধরে থাকতে পারছি না, বল এবার। আমি জানি তুই কিসের জন্য যেতে চাইছি, থাক আর কমু না। মিষ্টি, বাকিটা বল না প্লিজ। ঘুমা তুই, আমার ঘুম পাইছে বলে ঠাস করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। বল না কি জানো ওই বান্ধবী, বল না। দূর বান্ধবী ঘুমাই গেছে, কি জানে আমার নামেও কি জানে। ভাবতে ভাবতে নীরাও ঘুম। পরদিন সকালে নাস্তা করে তিশার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সকালেই প্রস্তুত হচ্ছি। বিকেলেই সবাই রওনা দিয়ে দেব। তাই বাড়ির ছোটরা এক গাড়িতে আর বড়রা অন্য সব গাড়িতে। আমার রেডি হতে হতে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি এসে দেখি কোনো সিটই খালি নেই, শুধু রোদের পাশে ছাদ। দেখা মেজাজটা 180 ডিগ্রি গরম হয়ে গেল। খাইমবাই আবার নিশ্চিত আমার সাথে ঝগড়া করব, কেমনটা লাগে এখন। ওই নীরা, তুই এখানে বস না, আমি তোর সিটে বসবো। আমি এখানে বসবো না। তুই ওই সিটেই বস, আমি এখান থেকে উঠতে পারবো না। নীরা ভালো ভালো বলছে, ওঠ। পারবো না। উফ মিষ্টি, এখানে বসো তুমি। না বসবো না। বসো বলছি। আমি ধমক খেয়ে যেই খাম্বার পাশে বসতে যাবো অমনি কই থেকে জানি
সীমা এসে আমাকে ধাক্কা দিয়ে রোদের পাশে বসে পড়ে। ব্যাস, পুরো গাড়ি হাউসফুল। আমার জন্য আর কোনো সিটি খালি নেই। আর এদিকে রোদ আমাদের দিকে রাগি চোখে তাকিয়ে আছে, আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। তখনই মামা এসে বলে, কিরে মিষ্টিমা, তুই দাঁড়িয়ে আছিস কেন? ওঠ। মামা, গাড়িতে জায়গা নেই। কি বলিস? জায়গা না থাকলে যাবি কিভাবে? আমাদের গাড়িও তো ভরে গেছে। তুই যাবি না তা কি করে হয়? রোদ বাবা, তুই যদি কিছু মনে না করিস তাহলে তুই মিষ্টিকে নিয়ে যেতে পারবি? রোদ যেন এই কথার জন্যই ওয়েট করছিল, তবুও কিছু বুঝতে না দিয়ে বলে, আমি? ফুপা, আমি ওকে কিভাবে নিয়ে যাব? আমি তো এইখানে। মামা, আমি যাব না। রোদ বাবা, প্লিজ ওকে নিয়ে যাও না বাবা। ও একা একা এখানে থাকবে, সেটা কি ভালো হবে? ঠিক আছে ফুপা, তুমি যখন বলছো তখন আমি ওকে নিয়ে যাব। মিষ্টি, তুই রোদের সাথে যাবি, ব্যাস, আর কোনো কথা না। রোদ তোকে নিয়ে যাচ্ছে, আর তুইও রোদের সাথে যাচ্ছিস। বলেই চলে যায়, আর আমিও মন খারাপ করে রোদের সাথে যাই। তারপরে রোদ আমাকে বলে, ওখানে যে যেন না দেখি কারোর সাথে কোনো রকম বাড়াবাড়ি করতে। বাড়াবাড়ি বলতে? বাড়াবাড়ি বলতে বেশি হাসাহাসি লাফালাফি যেন না হয়। কেন? আমারটা আমি করলে সমস্যা কি? না বাবা, থাক, আর কিছু বলবো না। পরে যদি আমারে একলা ফালাইয়া দিয়ে চলে যায়। আচ্ছা তুমি দাঁড়াও, আমার গাড়িটা নিয়ে আসি। না, আমি গাড়িতে যাব না। কেন? রিক্সা? রিক্সায় মানে? তুমি তিশার শ্বশুর বাড়ি যাবে রিক্সায় করে? তাতে ক্ষতি কি? ক্ষতি কি মানে? রিক্সা দিয়ে গেলে কেমন দেখাবে? কেমন দেখাবে মানে? আমরা রিক্সা নিয়ে যাব, এতে আবার দেখা দেখি কি আছে? আমরা রিক্সা যাবো, ব্যাস। না হলে আমি যাব না। আমি রিক্সা করে কখনো যাইনি, আমার অভ্যাস নেই। অভ্যাস করে নিতে কতক্ষণ? চলো রিক্সাটাকে। আমি ডাকবো? তো কে রাখবে? আমি? আচ্ছা ঠিক আছে, ডাকছি। অতঃপর মিষ্টি আর রোদ রিকশায় উঠে পড়ে। রোদ প্রথমে অস্বস্তি ফিল করছিল, বাট মিষ্টির সাথে কথা বলে ভুলেই গেছে ও এখন রিকশায় বসা। কি হলো? কেমন লাগছে রিকশা? ভালোই। আসলে রোদেরও খুব ভালো লাগছে প্রথম রিকশা করে যাওয়া। আচ্ছা, আপনি আমাকে নিতে চাইলেন কেন? হ্যাঁ, না করতে ও তো পারতেন, ওই গাড়িতেই যেতে পারতেন আপনার ওই সীমার সাথে। আমার সীমা মানে? আপনার সীমা মানে আপনার সীমা? কি ভাবছেন আমি কিছু জানি না? কি জানো তুমি? হ্যাঁ, তুমি কি করে জানলে? সীমার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, তাই না? আমি জানি সব। কচু জানো তুমি, বিয়ে ঠিক হয়নি, কারণ আমি রাজি হইনি। তো আপনি রাজি হলেন না কেন? কারণ? কি হলো বলেন, কারণ কি? তা তোমাকে বলবো কেন? বলতেই পারেন, আমাকে বললে কি এমন ক্ষতি হয়ে যাবে আপনার? সরি, তোমাকে বলতে পারছি না। তারপরে আমরা তিশার শ্বশুরবাড়ি পৌঁছে যাই। ওখানে আমি যেতেই সায়ন এসে আবার সেই ন্যাকামি শুরু করে দিল। হাই, হ্যালো, কেমন আছো, ব্লা ব্লা ব্লা। আমি যতই সায়নকে পাশ কাটিয়ে যাই, সায়ন ততই আমার পাশে এসে কথা বলতে থাকে। আমি জানি রোদ ঠিক আমাকে নজরে রাখছে, কিন্তু কেন রাখছে সেটাই বুঝতে পারছি না। সায়ন আমাকে জোর করে কথা বলাচ্ছে দেখি রোদ এসে আমার আর সায়নের মাঝে কথা বলা শুরু করে দেয়। আমার মনে মনে খুব খুশি লাগছে। এবার রোদ ওই সায়ন ফায়নকে সামলাবে, আমি বড় তিশার কাছে যাই। আমি আস্তে করে ওদের পাশ কাটিয়ে তিশার সাথে গিয়ে কথা বলা শুরু করে দিই। কিছুক্ষণ পরে রোদ, তিয়াস, আমি, সীমা, রোদেলা, নীরা আমরা সকলেই এক হয়ে তিশা আর ওর বরের সাথে অনেক গল্প করি। ওদের নিয়ে বাসায় চলে আসি। আসার সময় আমি, রোদ, নীরা, তিয়াস, রোদেলা আমরা সবাই এক গাড়িতে আগে চলে আসি। সীমা আর বাকি কাজিনেরা আলাদা গাড়িতে চলে আসে। আমরা তাড়াতাড়ি এসে তিশার ঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিই। এই সাজানো নিয়েও আমার আর রোদের সাথে অনেক ঝামেলা হয়েছে। ও বলে এইভাবে, তো আমি বলি ওইভাবে। এরকম করতে করতে সবাই মিলে সাজানো হয়েছে। কিছুক্ষণ পরেই তিশারা এসে পড়ে। তারপরে সব নিয়ম কানুন শেষ করে ওদের রুমে ঢুকিয়ে আমরা সবাই বাইরে চলে আসি। কিন্তু প্রবলেম হচ্ছে তিশার রুমে তিশার বাসন। আমরা থাকবো কোথায়? বিয়ে বাড়ি, তাই রুম খালি নেই। এখন আমি কিভাবে ঘুমাবো? এমনিতেই আমি না ঘুমাইয়ে থাকতে পারি না, এখন আমার কি হবে? কিরে বান্দরনি, মন খারাপ করে আছিস কেন? শখে। আমি ঘুমাবো কই? কোন খাটে? কুত্তি,
খাটে তো আমিও জানি, কিন্তু এখন খাটটাই তো নাই, ঘুমাবো কিভাবে? কেন? যেখানে ঘুমাইতাম। যেভাবে ঘুমাইতাম মানে? কেন? তিশার ঘরে। বলো দি, তুই তিশার রুমে এখন ঘুমাবি? তিশার না আজকে সেকেন্ড ফুল সজ্জা হইতেছে, আর তুই ওইখানে গিয়ে কি পাহারা দিবি নাকি ছাগল? ওহো, তাই তো, আমি তো ভুলাই গেছি। তুই তো ভুলবি। আচ্ছা, তাহলে আমরা ঘুমাবো কই? ওইটা তো আমিও ভাবতেছি, আমি না ঘুমাইতে পারলে তো আমি মরে যাবো। সব রুমই তো ভরা, সীমার রুমেই ঘুমাবি চল। একদিন কষ্ট করে ঘুমালে কিচ্ছু হবে না। না, এত জোরে না করলি কেন? আমি ওই সীমার সাথে ঘুমাবো না। কেন? প্রবলেম কি? না, কোনো প্রবলেম নাই, কিন্তু আমি ওই সীমা টিমার সাথে রুমে যাবো না। সীমার সাথে প্রবলেম কি তোর? সীমা ছাড়াও তো ওখানে আরো অনেকেই আছে, চল ওখানে ঘুমিয়ে পড়ি। তুই ঘুমা, আমি ঘুমাবো না ওই সীমার সাথে। কেন জানি না, সীমাকে আমার একদম সহ্য হয় না, একদম পছন্দ হয় না ওটা আমার। আচ্ছা চল, আজকে রাতটা গল্প করেই কাটিয়ে দিই। গল্প করলে রাত তাড়াতাড়ি কেটে যাবে। কি? সারা রাত গল্প করে কিভাবে কাটাবো? চল, কিচ্ছু হবে না। বলে নীরা আমাকে নিয়ে ছাদে চলে আসে। এখানে এসে দেখি রোদ আর তিয়াস আগে এখানে বসে বসে গল্প করছে। আমারও ওদের দেখে কিছুটা ভালোই লাগছে। আসলে এতদিনে খাম্বাকে একটু একটু ভালোই লাগছে। খাম্বাটা আমার আশেপাশে থাকলেই আমার বুকের ভিতরে ধুকপুকানি বেড়ে যায়, কেমন একটা অনুভূত হয়। কি জানি এই খাম্বায় হয়, খাম্বার জন্য কি হয় কিনা। তিয়াস আমাকে দেখে বলে, তোমরা এখানে এত রাতে? জানি, আর বলতে হবে না। তাই আমরা আসছি এখানে গল্প করতে, আর এসে দেখি তোমরা এখানে। ঠিক আছে, তোমরা আমাদের রুমে ঘুমিয়ে পড়ো। কিন্তু আমরা এখানে গল্প করতে আসছিলাম। এখন কিসের গল্প? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো যাও। তাহলে আপনি কোথায় ঘুমাবেন? তোমরা অবাক হচ্ছ কেন? ও, আজকে তো তিশার রুমে। আমি কই ওনার চিন্তা করলাম, আমি তো তোমার কথাও জিজ্ঞেস করলাম। তুমি ঘুমাবে না? না থাক, আমরাও তোমাদের সাথে গল্প করি। না যাও, তুমি না না ঘুমিয়ে থাকতে পারো না, তাড়াতাড়ি ঘুমাতে যাও। তুমি আবার হা করছো কেন? আপনি কি করে জানলেন আমি না ঘুমিয়ে থাকতে পারি না? আমি তো আপনাকে বলিনি। তোমার মতো একটা পেতনিকে জানতে কারোর সাহায্য লাগে না, বুঝেছো? আপনি আবার আমাকে অপমান করলেন। উফ, তোমরা চুপ করো। আমরা এখানে গল্প করতে আসছি, ঝগড়া করতে না। আপনাদের সমস্যা হইলে আমরা একা একাই গল্প করব, আপনারা চলে যান। আমি কি বলছি আমার প্রবলেম হচ্ছে? আমি তোমাদের সাথে সাথেই আছি, আর রোদও। তারপরে আমরা সবাই ছাদের মাঝখানে বসে পড়ি। রোদ আর আমি তিয়াসা নিয়ে মুখোমুখি বসি। আমরা অনেক গল্প করতে থাকি। জানো সবাই, রোদ কিন্তু খুব ভালো গান করে। কি? খাম্বা গান জানে? কিভাবে সব? কিছু বললাম মিষ্টি? আমি কই না তো, আমি কি বলবো? আচ্ছা খাম্বা, না সরি রোদ স্যার, আপনি একটা গান শোনান তো। আমাকে তুমি কি বললা? কি বলছি? আমাকে খাম্বা বলেছো তুমি? না তো, আপনাকে আমি খাম্বা বলতে যাবো কেন? তুমি বলেছো আমাকে। না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার গান ধরো না প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি গাইবো, কিন্তু তার আগে মিষ্টিকে গাইতে হবে। আমি মোটেই গান পারি না। তুই মিথ্যা বলছিস কেন? তুই খুব ভালো রবীন্দ্রসঙ্গীত জানিস, বল না একটা। নীরা, বলো না মিষ্টি, প্লিজ একটা গান। ওকে ঠিক আছে। তারপরে গাইতে শুরু করি। আমারও পরানো যায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যায়, তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যামি, তোমারই পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু
পুরো গান শেষ করে দেখি রোদ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার কিন্তু আপনি গান গাইবেন স্যার। মিষ্টি, তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো। বান্ধবীটা আমার। দাঁড়াও, আমার ভাইও খুব ভালো গান গাইতে পারে। 1 মিনিট, আমি আমার গিটারটা নিয়ে আসছি। বলেই তিয়াস নিচে গিটার আনতে চলে যায়। গিটার আনার পর রোদ গাওয়া শুরু করে। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই। তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব খরস্রোতা নদী। তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব খরস্রোতা নদী। ভালোবাসা দেব পুরোটাই। পুরো গানটাই রোদ মিষ্টির দিকে তাকিয়ে গেয়েছিল। মিষ্টি রোদের মুখে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। রোদের গান শেষ করে রোদ মিষ্টিকে নিয়ে ওর রুমে নিয়ে আসলো। অন্যদিকে নীরা আর তিয়াস ওরা দুজন গল্প করছে। আর এদিকে রোদ মিষ্টিকে শুইয়ে দিয়ে চলে আসতে গেলে মিষ্টির গলায় চেনের সাথে রোদের শার্টের বোতামের প্যাচ লাগে। রোদ সেটাকে খুলতে গেলে মিষ্টির আরও এক ধাপ কাছে চলে আসে রোদ। মিষ্টির ঘুমন্ত মুখ দেখে রোদ যেন চোখই সরাতে পারছে না। রোদের খুব ইচ্ছে করছে মিষ্টির কপালে একটা ভালোবাসার পরও সেঁকে দিতে। রোদ নিজের মনের সুপ্ত বাসনাটা নিজের মনেই রেখে এভাবে চেনের প্যাচটা খুলে নিয়ে আস্তে করে বাইরে চলে যায়। ভোরে নীরা এসে তাড়াতাড়ি করে মিষ্টির সাথে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। সকালে সীমা এসে মিষ্টিকে রোদ ভেবে ডাকতে থাকে, কারণ মিষ্টি আর নীরা দুজনে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। মিষ্টি রোদের জায়গায় ঘুমিয়েছিল, তাই সীমা বুঝতে পারেনি। রোদ, এই রোদ, উঠো না, দেখো আমি তোমার জন্য স্পেশাল কফি নিয়ে আসছি। দেখো বিয়ে বাড়িতে কত লোক, কেউ কি আর আলাদা করে তোমার খবর নিবে? তাই আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। রোদ, উঠো না। আসলে শাকচুনিটা রোদকে ইমপ্রেস করতে চাইছে। আমি এক লাফ দিয়ে উঠেই শাকচুনিটার হাত থেকে কফির মগটা নিয়ে একটু খেয়ে বলি, বাহ সীমা, তুমি তো খুব ভালো কফি বানাতে পারো, আমাকে আরেক মুখ বানিয়ে দাও তো। তুমি এখানে? রোদ কই? হ্যাঁ আমি এখানে, তাতে তো অবাক হওয়ার কি আছে? আর রোদ কই আমি কিভাবে বলবো? এখানে তো রোদের ঘুমানোর কথা, তুমি এখানে কি করে আসছো? ও, আমি কিভাবে আসছি? হ্যাঁ তাই তো, আমি কিভাবে আসছি আসলে আমি না নিজেও জানি না যে আমি কিভাবে এসেছি। মানে? আসলে কি বলতো, আমার তো ঘুমানোর জায়গা ছিল না, তাই হয়তো কালকে রাতে ঘুমের ঘুরে এখানে চলে এসেছি। চলে আসছি মানে? তাহলে সারা রাত রোদ কোথায় ঘুমালো? এই সারাক্ষণ তুমি রোদ রোদ করো কেন বলো তো? রোদের পিছু ছাড়ছই না তুমি। আমি 100 বার রোদ রোদ করব, তোমার তাতে কি? হ্যাঁ, তুমি জানো রোদের সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে। কুচু হচ্ছে? রোদকে বলেছে তোমাকে বিয়ে করবে? হ্যাঁ বলে নাই তো? তাহলে আগে থেকে এত লাফালাফি করছো কেন তুমি? পরে যদি রোদ অন্য কারোর হাজবেন্ড হয়ে যায় তখন? অন্য কারোর হাজবেন্ড মানে? রোদ আমারই হাজবেন্ড হবে, বুঝছো তুমি? ও তাই বুঝি? হ্যাঁ অবশ্যই। দেখা যাক তাহলে কি হয়। তারপরে সীমা রেগে মেগে চলে যায়। আমিও উঠে ফ্রেশ হয়ে নিই। চল আঁচড়াতেই মনে হলো সত্যি আমি এই ঘরে এলাম কি করে। যতটুকু মনে পড়েছে কাল রাতে রোদ গান গাইছিল। সত্যি খাম্বার গানের গলা খুবই সুন্দর। কিন্তু তারপরে কি হয়েছিল, আমি কিভাবে এখানে আসলাম? উড়ে উড়ে নাকি ঘুমে ঘুমে? এক কাজ করি, নীরাকে ডেকে তুলে দেখি ও কিছু জানে কিনা। এই নীরা, ওর তো একটু। আই বান্ধবী, ওর না। মিষ্টি ডাকছিস কেন? আমি ভোরবেলা ঘুমাইছি, এখন একটু ঘুমাইতে দে না প্লিজ। আচ্ছা শোন, আমি এখানে আসলাম কিভাবে জানিস তুই? জানি। জানিস তো বল আমি আসছি কিভাবে? রোদ স্যার তোরে দিয়ে গেছিল। বলে আবারও ঠাস করে ঘুমিয়ে পড়ে। রোদ আমার দিয়ে গেছিল মানে? আই পুরোটা শেষ কর। এই দেখ আবার ঘুমায় গেল।
আচ্ছা খাম্বা কই? যাই দেখি খাম্বাই কি করে, দেখে আসি। তারপরে আমি রুম থেকে বের হয়ে রোদকে খুঁজতে থাকি। সারা বাড়ি খুঁজেও খাম্বাকে পাচ্ছি না। তাই আমি মন খারাপ করে খোঁজা বন্ধ করে দিতে যাব, তখনই মনে পড়লো খাম্বাকে ছাদে দেখা হয়নি। যাই একবার ছাদটা দেখে আসি। তারপরে আমি দৌড়ে ছাদে গিয়ে দেখি মশাই ছাদের রেলিং ধরে উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি তা দেখে চুপি চুপি ওনার পিছনে পিছনে গিয়ে দাঁড়াই। মিষ্টি, এত সকালে তুমি এখানে? ঘুম ভেঙেছে তাহলে তোমার? উপরের দিকে তাকি। আপনি কিভাবে জানলেন আমি আসছি? পিছনের দিকে তাকিয়ে? জেনেছি কোনো একভাবে। কেন একভাবে মানে? সরি, আচ্ছা আপনি এখানে কি করছেন? না মানে এখন তো আকাশের তারা নেই যে তারা গুনছেন, তাহলে আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন? কিছু না তো। ও আচ্ছা স্যার, সত্যি সত্যি একটা কথা বলুন তো, আপনি কি কাউকে ভালোবাসেন? বাসি। কেন? প্রায় কান্নাই করে দেব। ও আচ্ছা, আপনি কাকে ভালোবাসেন? সেটা তোমায় বলবো কেন? হ্যাঁ সেই তো, আমায় বলতেন কেন আপনি? আমি জানি আপনি ওই সীমাকেই ভালোবাসেন, সীমাকেই বিয়ে করবেন, ওই নাক বুঝিটাই আপনার বউ হবে। কি? সীমা বুঝি নাক বুঝি? তা নয় তো কি? হ্যাঁ ওই সীমায় নাক বুঝি। আপনার কি চোখে পড়ে না? ওরে আমার একদম সহ্য হয় না, আপনি ওরা একদম বিয়ে করবেন না প্লিজ। কেন সহ্য হয় না? আর তুমি কাছো কেন বলো তো? জানি না আমি, আপনি ওটা বিয়ে করবেন না ব্যাস। মিষ্টির কানের কাছে কে বললাম, আর যদি বিয়ে করি তো? তাহলে আমি আপনাকে মেরেই ফেলবো। কেন? জানি না বলে এক দৌড়ে আমি আবার নিচে চলে গেলাম, গিয়ে কান্না করতে লাগলাম। নীরা তখন ঘুম থেকে উঠে বলে, কিরে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? এমনি কিছু হয়নি। সত্যি করে বলতো কি হয়েছে? ওই সীমাকে বিয়ে করবে। কে বিয়ে করবে? ও রোদ। রোদ স্যার বিয়ে করলে তাতে তোর সমস্যা কোথায়? কুত্তি আমার সমস্যা করতে জানিস না? কোথা? ও বুঝেছি, তুই স্যারকে ভালোবাসিস তাই না? জানি না আমি। বাসিস বাসিস। আচ্ছা স্যারকে তুই যদি ভালোবাসিস তাহলে বলে দে। আমি পারবো না বলতে। কেন? আমি কেন আগে বলবো? উনি বলবে আগে। আচ্ছা স্যার যদি আগে না বলে তো? আগে বলবে না কেন? আচ্ছা স্যার তোকে ভালোবাসে, তুই কি শিওর? না। তাহলে স্যার যদি তোরে আগে প্রপোজ না করে তো তুই তো আর শিওর না যে স্যার তোকে ভালোবাসে? শিওর না, তবে উনি যদি আমাকে ভালো নাই বাসতো তাহলে আমার সব ব্যাপারে উনি এত ভাবেন কেন তুই বল? তাই তো। আর স্যার সীমাকে বিয়ে করবে তুই কি করে জানিস? আমার মনে হচ্ছে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু উনি আমায় বলেনি। তাহলে তুই একটা কাজ কর, তুই বরং স্যারকে আগে প্রপোজ করে দে। কেন? স্যার যদি সত্যি সত্যি ওই সীমাকে বিয়ে করে নেয় তখন? আমি কিছু জানি না, কিছু না। আচ্ছা আর কিছুদিন দেখ, তারপর তুই যা ভালো মনে করিস তাই করবি, কেমন? পরের দিন তিশাকে বিদায় দিয়ে আমরা সকলেই চলে যাই। রোদেরাও চলে যায়। রোদের সাথে আমার আর কথা হয়নি। পরের দিন আমি আর নীরা আমরা একসাথে ভার্সিটি দেখিয়ে ক্লাস করে নিই। ভার্সিটিতে রোদ যেন আমাকে চিনছিই না, জীবনে কোনোদিন আমাকে দেখিয়েনি এমনই ভাব করছে। কি ব্যাপার বলতো? স্যার তো তোকে আজকে চিনছেই না। তাই তো, আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে নাকি রে? ধর কি বলিস এসব আবল তাবল? তাহলে আমাকে চিনছে না কেন তুই বল? ইচ্ছে করেই বলছে না মনে হয়। ইচ্ছে করে না বলার কি আছে? স্যারকে জিজ্ঞাসা কর। অপমানিত হওয়ার জন্য তাই না? আচ্ছা থাক, পরে দেখা যায় বনে। তারপরে আমরা ক্লাস করে চলে যাই বাসায়। এভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন ভার্সিটির ক্লাস শেষে বাসায় গিয়ে আমি গোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিই। বিকেলে নীরার ফোনে ঘুমটা ভাঙে। হ্যালো, কে? হ্যালো মিষ্টি। নীরা তুই? বল। ওই তুই ঘুমাস? জানিস এদিকে কি হয়েছে? কি হয়েছে? রোজ স্যারের বিয়ে ঠিক হইয়া যাইতেছে। এক লাফে ঘুম থেকে ওঠে। কি? কিভাবে? তুই কি করে জানলি? আমি তো তুয়াশের কাছ থেকেই জানলাম, এই আমাকে বললো। তিয়াস তোকে বলছে? তুই শিওর? ওই আমাকে বলছে। কাকে বিয়ে করছে তুই জানিস? কারে আবার? সীমাকে। কি? ওই নাক বুচিটারে রোদ বিয়ে করবে? তিয়াস তো তাই বললো।
সীমাকে নাকবচি বলবা না মিষ্টি। ও, খুব গায়ে লাগছে বুঝি আপনার? লাগছেই তো। তো গায়ে লাগবে না? যতই হোক ও আমার হবু বউ। হবু বউ? আপনি থাকেন আপনার হবু বউ ওই নাকবুঝি সীমাকে নিয়ে। আমার কি? আপনি যারা ইচ্ছে তারই বিয়ে করেন। আমি দেখতেও যাব না আর শুনতেও যাব না। তাই বুঝি? তারপরে আমি ক্লাসে চলে যাই। ক্লাসে গিয়ে কিছুক্ষণ বসতেই নীরাও চলে আসে। কিরে, তুই এত তাড়াতাড়ি চলে আসলি কিভাবে? যেভাবে আসে সেইভাবে আসছি। এভাবে কথা বলছিস কেন? রোজ স্যার কিছু বলেছে তোরে? কি বলবো এই খামায় আমারে? আচ্ছা বাদ দে। শুনছিস তুই রোজ স্যারের বিয়ে নাকি আর 2 সপ্তাহ পরে? সত্যি বলছিস তুই? আরে হ্যাঁ সত্যি। ও, বিয়ে করুন, তাতে কি হয়েছে? আমাকে এসব কথা একদম বলতে আসবি না তুই। দেখ, স্যারকে তুই আগেই প্রপোজ করে দে, না হলে কিন্তু পরে অনেক দেরি হয়ে যাবে। না, আমি কিছুতেই আগে প্রপোজ করবো না। উনি যদি আমাকে ভালোবাসে তাহলে উনি আমাকে আগে ভালোবাসার কথাটা বলবে, আর না বললে ওই সীমাকে বিয়ে করুক, আমি কিচ্ছু বলবো না। কি জানি তুই এই আগে আগে করতে যে দেরি না করে ফেলিস। ক্লাস শেষ করে বাইরে আসতে রাকিবের সাথে দেখা হয়। কিরে, তুই এখানেই আমাদের সামনে দাঁড়ালি কেন? আমি তোমার এক ব্যাচ সিনিয়র নীরা, আর তুমি আমাকে সবসময় তুই করে বলো কেন? হ্যাঁ, আমি বলছি তাই। ও তোরে তুই বলে তোর কি কোনো সমস্যা আছে? তুমি আমাকে তুই বলো তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ও আমাকে তুই বলবে এইটা মোটেও ঠিক না। কেন? আমি তোরে তুই বলে তোর কোনো সমস্যা নেই কেন? হ্যাঁ, আর ও বললেই তোর সমস্যা? মিষ্টি, তুমি আমার সাথে যেইভাবে কথা বলো, আমার কাছে তোমার কথাগুলো খুব ভালো লাগে। তোমার মুখে তুইটাও কত মধুর। দেখ, তোর এই লুতুপুতু কথা আমার একদম পছন্দ হয় না, বুঝেছিস? আমার মোটেই ভালো লাগছে না আজকে। ও, তোমার ভালো লাগছে না? আচ্ছা চলো আমরা সবাই একসাথে ফুচকা খাই, তাহলে দেখবে তোমার অনেক ভালো লাগবে। তোর সাথে ফুচকা খাইলে ভালো লাগবে আমার? ওই মিষ্টি, চল না খাই, অনেকদিন আমাদের ফুচকা খাওয়াই হয়নি। তুই চল না প্লিজ। ওর সাথে ফুচকা খাবি? হ্যাঁ, ফুচকাই তো খাবো। আর ওই তো আমাদের ফুচকার কথা মনে করলো বল, তাই আমারও নেওয়া উচিত, তাই না বল? আচ্ছা রাকিব, চল। তারপরে আমরা সবাই ফুচকা খেতে খেতে অনেক মজা করছিলাম। মনটা এখন অনেকটাই হালকা লাগছে। রোদের কথা মনেই নেই আমার যেন। তখনই নীরার আম্মু নীরাকে ফোন করে। নীরার কথা বলার পরে, বান্ধবী আমাকে যেতে হবে রে। তুই কই যাবি এখন? আমরা একসাথেই যাব। না রে, আম্মু এখনই যাইতে বলছে, আমি যাই, তুই পরে আয়। ওকে, যা তাহলে। বলে নীরা চলে যায়। মিষ্টি চলো আমরা একটু হাঁটাহাঁটি করি। চল। এরপরে আমি আর রাকিব অনেক গল্প করি। রাকিবের ক্লাসে থাকায় ও চলে যায়। রাকিবের ক্লাস থাকায় ও চলে যায়। তখনই একজন এসে বলে রোজ স্যার আমাকে তার কেবিনে ডাকছে, বলে চলে যায়। খাম্বায় আমারে ডাকছে কেন? কি বলবো কি খাম্বায় আমারে? বলতে বলতে খাম্বার কাছে চলে গেলাম। স্যার আসবো? আসো। স্যার আপনি আমাকে। রোদ আমার দিকে তাকাতেই দেখি রোদের চোখ লাল হয়ে আছে। স্যার আপনি এত রেগে আছেন কেন? তোমার রাকিবের সাথে কথা বলার কি ছিল, আর তুমি ওর সাথে ফুচকা খাচ্ছিলে কেন? আপনি আজকেও আমাকে নজরে রাখছেন? আমি রাকিবের সাথে ফুচকা খেলে আপনার সমস্যা কি? আপনি তো আর কিছুদিন পরে নাকি বিয়ে করে ফেলবেন, তাহলে আপনি আমার ব্যাপার নিয়ে এত ভাবছেন কেন? আমি যার সাথে ইচ্ছে তার সাথে যা ইচ্ছে তাই করব। আপনি আমার ব্যাপারে আর কোনো কথা বলবেন না, ব্যাস বলেই বাসায় চলে যায়। আর রোদ আরো রেগে যায়। এরপর আমি আর রোদের সাথে কথা বলি। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়ি। আর রাতে আব্বু আমার রুমে আসে। মামনি, কি হয়েছে তোমার? তুমি নাকি আজকে আবারও না খেয়ে ঘুমিয়ে পড়েছো? কেন? খেতে ইচ্ছে করছিল না তাই। তা বললে হবে না, আর কিছুদিন পর তোমার বিয়ে, এখন নিজেকে ঠিক রাখতে হবে তো, তাই না? আমার বিয়ে মানে? তোমার বিয়ে মানে তোমার বিয়ে, আর কিছুদিন পরই তোমার বিয়ে আমরা ঠিক করেছি। কিন্তু আব্বু তুমি তো আমাকে কিছু জানাওনি। সবকিছু হুট করেই হলো, তাই আর কি তোমাকে জানাতে পারিনি। আসলে ছেলের বাড়ির লোকেরা তোমাকে খুব পছন্দ করেছে, তাই তারা বিয়েটা তাড়াতাড়ি করাতে চাইছে, কিন্তু এখন তো তুমি জানলেই। আব্বু আমি বিয়ে করব না। আম্মু এসে
তা বললে কি হয় মা? প্রত্যেক মেয়েকেই একদিন না একদিন বিয়ে করতে হয়, শ্বশুর বাড়িতে যেতেই হয়, না করলে কিভাবে হবে তুই বল মা? কিন্তু এখন আমি বিয়ে করতে চাই না আম্মু। এখন করলেও বিয়ে করবি, আর 2 দিন পরে করলেও বিয়ে করবি, তাহলে দেরি করে লাভ কি? ভালো পাত্র যখন পেয়েছি তখন তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়াটাই শ্রেয়। মামনি, তুমি আর কোনো না করবে না? আমাদেরও ছেলেটাকে খুব পছন্দ হয়েছে, তোমার সাথে খুব ভালো মানাবে। তুমি চাইলে আমি তোমাকে ছেলেটার ছবি দেখাতে পারি। তার দরকার নেই আব্বু, তোমাদের যাকে পছন্দ আমি তাকে বিয়ে করবো। রোজ ছাড়া তো বিয়ে করে নিচ্ছি, তাহলে আমার আর বাধা কিসে? উনি তো আমাকে ভালোই বাসে না, তাহলে আমি কার জন্য অপেক্ষা করব? এর থেকে আব্বু আম্মুর কথাতেই আমি বিয়ে করব। রোজ স্যার বিয়ে করতে পারলে আমি পারবো না কেন? আমি এইসব মনে মনেই বলছিলাম। ঠিক আছে, তাহলে তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও, কেমন? এরপরে আব্বু আম্মু চলে যায়, আর আমি ওয়াশরুমে গিয়ে জোরে জোরে কান্না করে দিই। রোদকে ছেড়ে কিভাবে আমি অন্য কাউকে বিয়ে করব? আমি তো রোদকে খুব ভালোবাসি, খুব। রোদ স্যার কি আমাকে একটুও বুঝবেন না? উনি আমাকে ছেড়ে আমাকে কিভাবে বিয়ে করতে পারবেন? আমারও তো বিয়ে ঠিক হয়ে গেছে। স্যার আর কবে আসবে আমাকে ভালোবাসি কথাটা বলতে? আমি যে অন্য কারোর হয়ে যাচ্ছি, তখন তো আমি চাইলেও স্যারের কাছে আসতে পারবো না। তখন আমি সম্পূর্ণ অন্য কারোর হয়ে যাব। আমি তো রোদ স্যারকে ছাড়া অন্য কাউকেই ভালোবাসতে পারবো না, থাকতেও পারবো না আমি ওটাকে ছাড়া। 1 ঘন্টা পর আমি শাওয়ার নিয়ে বের হই। মাথা প্রচুর ব্যথা করছিল, তাই এসে আবার শুয়ে পড়ি। আব্বু আম্মু আবার ডেকে গিয়েছিল, কিন্তু আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, তাই আব্বু আম্মু অনেক জোরাজোরি করার পরে আমি না খেয়ে ঘুমিয়ে পড়ি। 2 সপ্তাহ পর, এই 2 সপ্তাহ আমি কান্না করেই কাটিয়েছি। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, একটাই কারণ, রোদ আমাকে ভালোবাসে না, ও সীমাকে ভালোবাসে। আমাকে ভালোবাসলে ও আমাকে ছেড়ে ও সীমাকে কিছুতেই বিয়ে করতে পারতো না। হয়তো আমিই ভুল ভেবেছিলাম, উনি আমাকে কখনো ভালোবাসে। তাই আমিও না হয় আব্বু আম্মুর খুশির জন্য তাদের পছন্দ করে ছেলেকেই বিয়ে করলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে নীরার ডাকে ঘুম ভাঙে। এই মিষ্টি, ওঠ না তাড়াতাড়ি। চোখ খুলে তাকিয়ে দেখি নীরা। ও তুই? আমি। এত সকালে তুই? হ্যাঁ আমি। কি হয়েছে তোর? এই কয়দিন তুই ভার্সিটি আসিসনি কেন? এমনি ভালো লাগেনি তাই। কিন্তু তুই এত সকালে আসলি যে? কারণ আছে। এ মা, তোর কি হাল করেছিস? চোখ মুখ ফুলে কি অবস্থা হয়েছে তোর? সারা রাত কাঁদছিস তাই না? না। মিথ্যা বলবি না আমাকে তুই। মিথ্যে বলবো কেন? আমি সত্যি কান্না করিনি। কান্না করবো কেন? আমি কিসের জন্য কান্না করবো বল? আমি ঘুমিয়েছিলাম, তাই হয়তো এমন দেখাচ্ছে। আমাকে অন্তত বোঝাতে আসিস না। আচ্ছা উঠ, ফ্রেশ হয়ে নে। আজকে কি তা ভুলে গেছিস তুই? আজকে কি? মানে আজকে না তোর হলুদ, আর তুই ভুলে গেছিস? জানি তো না, আবার ভুলবো কিভাবে? হ্যাঁ জানিস না মানে? মানে জানতে চেষ্টা করিনি। ঠিক আছে, এখন জেনে নে। তাড়াতাড়ি ফ্রেশ হ, তারপর তো আবার তোকে সাজতে হবে। সন্ধ্যায় হলুদ অনুষ্ঠান। আজকে সারাদিন আমি তোর সাথেই থাকবো, আমরা অনেক সাজবো, কেমন? তুই জানিস না আমি বিয়ে করতে চাই না, আর আমি কেন বিয়ে করতে চাই না তাও তুই খুব ভালো করেই জানিস। তাহলে এসব বলছিস কেন তুই? জানি, কিন্তু রোজ স্যারের কথা চিন্তা করে এখন আর কি হবে? ওর তো সীমাকে বিয়ে করছে, তাই তুই ওইসব ভুলে গিয়ে নতুন করে আবার সব শুরু কর, দেখবি সবটা ভালো হবে। ওনাকে আমি বলতে পারছি না, আমি সত্যি ওনাকে খুব ভালোবাসি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন যা, তুই ফ্রেশ হয়ে আয়। তারপরে আমি ফ্রেশ হয়ে নিই। তারপর আমি আর নীরা দুজনেই নাস্তা করে নিই। নাস্তা শেষ করে দেখি তিশাও চলে আসছে। তিশা, তুমি তো চলে আসছো, তাহলে আমরা অনেক মজা করতে পারবো তাই না? মিষ্টি আপুর বিয়ে আর আমি আসবো না? দেখো, তোমার মিষ্টি আপু মন খারাপ করে বসে আছে, কিছু বলো ওকে। মিষ্টি আপু, তোমার কি হয়েছে? তোমাকে এমন কেন দেখাচ্ছে? কত শুকিয়ে গেছো তুমি। খাওয়া দাওয়া করো না তুমি? করি। আর আমি কই শুকিয়েছি? আমি কি আগে হাতি ছিলাম নাকি যে এখন আমি শুকিয়ে গেছি? কি বলো তুমি এসব? হ্যাঁ আপু, তুমি মন খারাপ করো না। আসলে আমারও যখন বিয়ে হচ্ছিল তখন আমারও অনেক ভয়, মন খারাপ হয়েছিল, কিন্তু এখন দেখো
আমার মন খারাপ একটু হয় না। তুমি তো খুব পেকে গেছো। তো পাকবো না, আমার বিয়ে হয়ে গেছে কিন্তু। ওরে বাবারে, সত্যি তো আমাদের দিশা বিয়ে হয়ে গেছে। মজা করো না প্লিজ আপু। আচ্ছা যাও, করবো না মজা। আচ্ছা তোমার বর কোথায়? ও তো আসলে ওর একটা কাজ পড়ে গেছে, তাই ও আসেনি, কিন্তু ও কালকে আসবে। ও তারপরে আমরা আরো কিছুক্ষণ গল্প করে আমাকে নিয়ে ওর পার্লারে চলে যাই। ওখান থেকে আমরা সেজে গুজে বাড়িতে চলে আসি। এরপরে আমাকে স্টেজে বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে তিয়াস আসে। মিষ্টি, তুমি এখন আসছো? সারাদিন কই ছিলা তুমি? আসো নাই কেন সারাদিন? আগেই আসতাম, আসলে ওখানে একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেল। ওখানে মানে? তুমি জানো না, আজকে তো রোদেরও গায়ে হলুদ। ও, এরপরে আমার গায়ে হলুদ খুব ধুমধাম করে হয়ে গেল। পরের দিনও আমাকে সাজানো হয়েছে বাড়িতে খুব সুন্দর করে। আজকে আমার আরো বেশি কষ্ট লাগছে। একটা অজানা মানুষের সাথে আমার বিয়ে হয়ে যাবে। আজকে থেকে রোদ নামে কেউ আমার জীবনে থাকবেই না। আর কিছুক্ষণ পরে আমি অন্য কারোর বউ হয়ে যাব, আবার রোদও অন্য কারোর হয়ে যাবে, তা আবার আজকের দিনে। সত্যি ব্যাপারটা খুবই অদ্ভুত। যাকে ভালোবাসি তার আর আমার একই দিনে বিয়ে হচ্ছে, শুধু সেই মানুষটার সাথেই হচ্ছে না। একটু পরেই আমার বিয়ে হয়ে যায়। আমি বরের নামটা শুনিনি, শুধু চোখ বন্ধ করে কবুলটা বলে দিয়েছি। এরপর যখন আমাকে বিদায় দেওয়া হয় তখন আমি নিচের দিকে তাকিয়ে কাঁদছিলাম। তখন খুব পরিচিত কারোর গলা শুনতে পাই। সেই গলাটা আমার খুব কাছে এসে আমার কানে কানে আস্তে করে বলে, কাঁদতে কাঁদতে তো চোখের কাজলের পাওয়াটা বাজিয়ে দিচ্ছ তুমি। আমি গলাটা শুনে তাড়াতাড়ি করে তার দিকে তাকিয়ে দেখি এটা আর কেউ না, রোদ। আপনি? আমি। আপনি এখানে কিভাবে? আপনার সীমাকে বিয়ে করা হয়ে গেছে? কি? আমি তোমার পাশে বর্ষে যে দাঁড়িয়ে আছি আর তুমি বলছো সীমাকে আমি বিয়ে করে ফেলেছি? এত বোকা তুমি। তার মানে তুমি যা ভাবছো তাই হয়েছে। এরপরে আমি একটু আশেপাশে তাকিয়ে দেখি নীরা, তিয়াস, তিশা ওর বর সবাই মুচকি মুচকি করে হাসছে। তার মানে তারা ইচ্ছে করে এসব প্ল্যান করেছে। ওরা সবকিছুই জানতো, নীরা সব জানতো, কিন্তু আমাকে মিথ্যে বলেছে এতদিন। ও আগে থেকেই জানতো। কুত্তি, তোরে খালি আমি একবার একলা পাই, তোরে আমি কুচি কুচি করে কাটবো। আমি আপনাকে এখন একদম বেশি কথা বলো না। সবাই ভাববে নতুন বউ বাচাল, পরে আমারই বদনাম হবে, বলবে আমার বউ বাচাল। এরপরে আমাকে গাড়িতে উঠিয়ে বিদায় দেয়। গাড়িতে আমি রোদের দিকে একটুও তাকাই, মাথা নিচু করে খালি রাগটাকেই সামলাচ্ছি। ইচ্ছে করছে এক ঘুষিতে খাম্বার নাকটা ফাটিয়ে দিতে, কিন্তু আমি এখন তো করতে পারছি না। তা আমার প্রচন্ড রাগ হচ্ছে। তারপরে খাম্বার বাড়ি মানে আমার নতুন শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। তারপরে ওখানেই সব নিয়ম শেষ করে আমাকে বাসর ঘরে বড় করে ঘোমটা টেনে বসানো হয়। আমিও চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পরে রোদ আসে। আমি কিছুটা নড়জড়ে বসি। তারপরে রোদ আমার পাশে আস্তে করে বসে। যে আমার ঘুমটাতে সরাতে যাবে অমনি আমার সব রাগ এক করে রোদকে জোরে একটা ধাক্কা দেয়। রোদ ধাক্কা সামলাতে না পেরে খাটের নিচে পড়ে যায়। আউচ! কি করলাটা কি তুমি? এটা যা করেছে একদম ঠিক করেছি আমি। কি ঠিক করেছো মানে? খাট থেকে নেবে মানে হলো আমি কোনো ভুল করিনি। আপনাকে তো আমি মাত্রই খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, কিন্তু আমার তো ইচ্ছে করছিল আপনাকে 10 তলা বিল্ডিং থেকে ফেলে দিই। তাই নাকি? তাই। কেন ফেলে দেওয়া উচিত ছিল? আপনি আমাকে কিচ্ছু বলেননি, কিচ্ছু না। আপনি আমাকে বিয়ে করে ফেললেন অথচ আমি জানতে পারলাম না। আপনি সবাইকে জানালেন অথচ আমাকে জানালেন না। আপনি জানেন আমি এতদিন কতটা কষ্টে ছিলাম? আপনি জানেন আমি আপনাকে কতটা মিস করেছি? কতটা? এই এতটা, বাচ্চাদের মতো করে 2 হাত ছাড়িয়ে। তাই এতটা ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ, না পাশে আমি আপনাকে একটু ভালোবাসি না। হ্যাঁ, আবার না, কোনটা? একটাও না। আমি আপনার সাথে কোনো কথাই বলবো না। আপনি আমার সাথে একদম কথা বলবেন না, একদম না বলে অন্য পাশে ফিরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, সরি, আই এম রিয়েলি সরি। আমি সত্যি বুঝতে পারিনি তুমি এতটা রেগে যাবে। আমি তো তোমাকে জাস্ট সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তার জন্য যে তুমি খাওয়া দাওয়া অফ করে দিয়ে ঘরে বসে কান্না করতে করতে শুটকি হয়ে যাবে তা কি আমি জানতাম নাকি? কি আমি শুটকি? হ্যাঁ, আগে শুধু পেতনি ছিলা আর এখন শুটকি হয়েছে, এই আর কি।
রাগে চুল টেনে ধরে। আমি শুটকি, হ্যাঁ আমি শুটকি হলে আপনি খাম্বা। তা তো তুমি বলবেই, আমি কত লম্বা, আর তোমার মতো মেয়ে তো আমাকে কাম্বা বলবেই, তাই না? আমি মোটেই খাটো না, আমি যথেষ্ট লম্বা, আপনার কানের নিচে পর্যন্ত। খুব বাবা, তাহলে তো মিষ্টি খুব লম্বা। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলছি কেন? আপনার সাথে তো আমার কথা বলা বারণ ছিল। মাফ করে দাও না প্লিজ, দাও না প্লিজ প্লিজ। দিতে পারি, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত? বলো বলো, আমি সব মানবো। সত্যি মানবে তো? সত্যি। ঠিক আছে, তাহলে কান ধরে, তারপরে 100 বার কান ধরে উঠবস করবেন। কি? কানে ধরে উঠবস? প্লিজ প্লিজ, অন্য কিছু বলো, আমি করব, কিন্তু এইটা দিও না। আমি জীবনে কোনোদিনও কানে ধরিনি, আজকে কিভাবে কানে ধরবো বলো? আজকে ধরবেন? আপনিও তো আমাকে প্রথমবার কানে ধরিয়েছিলেন, মনে নেই? তাও সবার সামনে, আর আমি তো আপনাকে মাত্র আমার সামনেই কান ধরতে বলছি। ওইটা সত্যি তুমি এইভাবে নেবা? এইভাবেই নিব। মাফ করা যায় না? একদমই না। আচ্ছা ঠিক আছে, উঠবসটা বাদ দিয়ে দাও না। ওকে, তাহলে কান ধরে সরি বলেন। হুম। তারপরে রোদ কান ধরে সরি বলল। এবার কি রাগ ভেঙেছে? না, আর একটা কাজ আছে আপনার। আরো একটা কাজ? কি কাজ? আমাকে প্রপোজ করতে হবে। কি প্রপোজ করব আমি? এমন ভাব করছেন যেন জীবনে প্রপোজ নামটাই শোনেন নাই। আপনি করবেন। আমি জীবনেও কাউকে প্রপোজ করিনি, এসবে আমার কোনো অভিজ্ঞতা নেই। ইস, আমার যেমন কত অভিজ্ঞতা। আচ্ছা, আপনি কি আমি সত্যি ভালোবাসেন? তোমার কি কোনো ডাউট আছে? আমার একটু ডাউট হচ্ছে। কি? তাহলে ভালোবাসি বলে। আমার অনেক ইচ্ছে আপনাকে আমার জামাই ভালোবাসি বলবে। ওকে। তাহলে ভালোবাসি বলে। আমার অনেক ইচ্ছে আমাকে আমার জামাই ভালোবাসি বলবে। ভালোবাসি কথাটা কি করে বলতে হয় তা হয়তো আমার জানা নেই, কিন্তু তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি, আমার থেকেও বেশি ভালোবাসি তোমায়। তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। আমার প্রতিটি নিঃশ্বাসের শিরা উপশিরায় তুমি মিশে আছো। আমার মনের গহীনে পুরোটা জুড়ে তুমি। এইগুলো যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমায় ভালোবাসি, সত্যি বড্ড বেশি ভালোবাসি। তোমার অনুপস্থিতি আমায় যে কষ্ট দেয়, তুমি আমার আশেপাশে থাকলে আমার ভিতরে যে ভালো লাগার অনুভূতিগুলো কাজ করে, তা যদি ভালোবাসা হয় তাহলে সত্যি আমি তোমায় ভালোবাসি। ভালোবাসি তোমার করা দুষ্টু মিষ্টির রাগ ঝগড়া এবং প্রতিটি মুহূর্তকে। ভালোবাসি তোমার সব কিছুকে। তারপর রোদ কোথা থেকে যেন একগুচ্ছ লাল গোলাপ এনে বলে। কি হইল? এত অবাক হলে কেন? ভাবছি রাগী খাম্বার মুখে এত মিষ্টি কথা আসলো কিভাবে। তুমি আবার আমাকে নিয়ে মজা করছো? মিষ্টি, আই লাভ ইউ। উত্তরটা কিন্তু পেলাম না। ও, উত্তরটা কি আমাকে বলতেই হবে? মানে? ওকে, তাহলে বলি। হ্যাঁ বলো। বলছি কিন্তু। উত্তর দিতে এত টাইম লাগে নাকি? আচ্ছা, তাহলে বলেই দিই। আই লাভ। তারপর বলো, থেমে গেলে যে। আই লাভ। তারপর? আই লাভ ফুড। কি? রোদের হাত থেকে ঠাস করে গোলাপগুলো নিই। গোলাপগুলো না খুব সুন্দর, তার জন্য থ্যাঙ্কস। মানে আমার খুব 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 খিদে পেয়েছে এই মুহূর্তে, আমার কিচ্ছু মাথায় আসছে না। তাই আপনি প্লিজ কিছু একটা করেন। আপনার জন্য আমি না খেয়ে থাকতে থাকতে আমার এখন প্রচুর ক্ষুধা পেয়েছে, শুকিয়ে গেছি আমি। আমি এসব জানি, আর এটাও জানি তোমার ক্ষুধা লেগেছে। আপনি জানেন কিভাবে? তোমার প্রতিটি মুহূর্তের খবর আমার নজরে থাকতো। কিভাবে? সেটা না হয় অজানাই থাক। তারপর রোদ আমার জন্য খাবার নিয়ে এসে নিজেই খাইয়ে দিল। বাহ, খুব ভালো হয়েছে রান্নাটা, আমার পেট পুরো ভরে গেছে। আর আপনাকে আবারও থ্যাঙ্কস, আমাকে এত ভালো খাইয়ে দিয়েছেন তাই। থ্যাঙ্কসের দরকার নেই আমার। ঠিক আছে, তাহলে ফেরত দিয়ে দিন। থ্যাঙ্কস আবার কিভাবে ফেরত দেয়? সেটা আপনি জানেন। আপনার যখন থ্যাঙ্কসের দরকার নেই তাহলে ফেরত দেওয়াটাই উত্তম নয় কি? ঠিক তাই, আমি থ্যাঙ্কস ফেরত দিয়ে দিলাম। সত্যি সত্যি ফেরত দিয়ে দিলেন? দিলাম। এই যে শুনুন। আই লাভ ইউ। কি? শুনতে পাইনি আমি। এখন আপনি মজা করছেন তাই না? কই না তো। আই লাভ ইউ। তাকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ টু।
তারপর রোদ আমার গলায় সুন্দর একটা লাভ শেপ লকেট চেন পরিয়ে দিল। এটা বুঝি সীমার জন্য কিনেছিলেন? এখানে আবার সীমা কোথা থেকে আসলো? কেন, যেভাবে আপনি ওকে বিয়ে করবেন বলেছিলেন। আসলেই সীমার জন্যই কিনেছিলাম, কিন্তু মিষ্টি বেচারি নাকের পানি চোখের পানি এক করে কান্না করছিল, তাই আমার একটু মায়া হলো আর কি, তাই তোমাকেই বিয়ে করলাম আর কি। কি, আপনি সত্যিই সীমাকে বিয়ে করতেন? আবার কাছো, শোনো, ওই সীমাকে আমি জাস্ট আমার কাজিন ভাবি, বুঝেছো, আর কিছু না। কিন্তু সারাক্ষণ তুমি এত কাঁদো কেন বলো তো? ইদানিং আমি দেখছি তুমি ঝগড়া বাদে বেশি কান্নাই করছো। আমি কিন্তু আমার সেই ঝগড়ুটো মিষ্টিকে চাই, এই কাঁদুনিকে না। আপনি খুব খারাপ। তা আমি জানি। আচ্ছা, আমরা কি এখন ঝগড়াই করব? তাহলে কি করব? তাহলে কি করব মানে? তাহলে কি করব? তাহলে কি করব তা বলবো নাকি করে দেখাবো? করে দেখাবেন মানে? এই করে দেখাবেন কথা বলছেন আপনি কি? হ্যাঁ। এরপর রোদ মিষ্টিকে জড়িয়ে ধরে। তারপর কি? তারপর আপনারাই জানেন, তাই আমি আর বললাম না, আমার বলতে লজ্জা করে। ভোরে মিষ্টির ঘুম ভাঙে, সকালে মিষ্টি রোদে। তারপর রোদের দিকে মিষ্টি তাকাতেই ভীষণ লজ্জা পাই, আর মিষ্টির সেই প্রথম দিনের কথা মনে পড়ে যায় রোদের সাথে সেই দুষ্টু মিষ্টি ঝগড়াগুলোকে। ভাবতেই মিষ্টি মনে মনে মুচকি হেসে দেয়। তখনই রোদ বলে, তোমাকে মুচকি আসলে ভীষণ ভালো লাগে। আপনি ঘুমাননি এতক্ষণ? না, সারা রাত তোমাকে দেখছি। আমাকে দেখার কি আছে? আমি তো সবকিছু আগের মতোই আছি। দুইটা চোখ, একটা নাক, ঠোঁট, হাত পা, না ওগুলো তো সবই আছে। নতুন কিছু তো গজায়নি। তাহলে সারা রাত কি দেখলেন? সবই আগের মতো আছে, কিন্তু নতুন কি দেখলাম জানো? কি? তোমার এই লজ্জা মিশ্রিত মুখটা। আগে এই লজ্জা মাখা মুখটা দেখিনি, আগে খালি ঝগড়ুটে মুখটাই দেখেছি, কিন্তু আজকে এই লজ্জাবতীকে দেখলাম। আর একটা নতুন কি দেখলাম জানো? কি? তোমার নাকের ওই ছোট সাদা পাথরটা, যার জন্য তোমাকে আরো অপরূপ সুন্দর লাগছে। তোমার প্রতি আমাকে আরো বেশি করে টানছে। আমার এখন ইচ্ছে হচ্ছে কি জানো? কি? তোমার মাঝে মিশে যেতে। মিষ্টি রোদের দুষ্টুমি বুঝতে পেরে মিষ্টি রোদকে আস্তে করে ধাক্কা দিয়ে খাটে ফেলে দৌড়ে ওয়াশরুমের দিকে নিজে নিজেই হেসে দেয়। না চাইতেও রোদের মুখটা ভেসে ওঠে মিষ্টির। তারপর তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে বের হয়। মিষ্টি রোদকে টেনে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। এরপর আয়নার সামনে গিয়ে মিষ্টি নিজেকে দেখতে থাকে। সত্যি কি অন্যরকম লাগছে, নাকি এমনি এমনি বলছে? না, আমি তো কিছুই নতুন দেখছি না, আগের মতোই লাগে। খালি শাড়ি আর নাক ফুলটার জন্য একটু একটু চেঞ্জ লাগছে। কিন্তু যাই হোক, রোদ আমাকে বলেছে আমাকে সুন্দর লাগছে। ওয়াশরুম থেকে বের হয়ে একদমই না, তোমাকে এখন একদম পেতনির মতো লাগছে। ড্রেসিং টেবিল থেকে উঠে আপনি আবার আমাকে পেতনি বললেন? পেতনিকে তো পেতনি বলবো। আমি আপনার সাথে কথাই বলবো। মিষ্টিকে পেছন থেকে জড়িয়ে ধরে, এত রেগে গেল কেন আমার বউ? ভীষণ রেগে গেছে। কি করলে রাগ ভাঙবে? কিছু না। সত্যি তাই? ওকে, তাহলে বলে মিষ্টির ঘাড়ে একটা কিস করে দেয়। মিষ্টি পিছন ফিরে রোদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রোদকে কাতুকুতু দিতে শুরু করে। আর রোদ বেচারা কাতুকুতু খেতে খেতে মিষ্টিকে নিয়ে খাটেই পড়ে যায়। আর ঠিক তখনই কেউ এসে দরজা ধাক্কা দেয়। রোদ মিষ্টিকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় আর উঠে দরজা খুলে দিয়ে রোদেলাকে দেখে বাইরে চলে যায়। তারপর রোদেলা ভিতরে আসে। রোদেলা তুমি? আমি। ঘুম কেমন হলো ভাবি? ভালো। তাই নাকি ভাবি? জানি না আমি। তাই বুঝি? তাই বুঝি সবই বুঝি। বেশি পেকে গেছো তুমি, তাই না? চল বলি আমরা নিচে চলে যাই। নিচে গিয়ে দেখি রোদ, ওর বাবা মা, তিয়াস ও রোদের কিছু আত্মীয় স্বজন সবাই খেতে বসেছে।
আমি সবাইকে সালাম দিয়ে যেই রোদের পাশে বসতে যাব তখনই কোথা থেকে যেন সীমা নাকবুচিটা এসে আবারও রোদের পাশে ধপ করে বসে পড়ল। আর আমি রাগে মরে যাচ্ছি। আমার ইচ্ছা হচ্ছে সীমাকে মাথার উপরে তুলে এক আছাড় দিই, কিন্তু সবাই এখানে, তাই আমি কিছু করতেও পারছি না। আর না পারছি কিছু বলতে, কিছু বললে আবার বলবে নতুন বউ ঝগড়াটু। তা না হলে আজকে সীমাকে কেউ বাঁচাতে পারতো না আমার হাত থেকে। খাম্বায় আমার দিকে তাকাচ্ছে না, নিজের দিকে তাকিয়েই খাচ্ছে। বলি জীবনে কি খাস নাই? এদিকে তোর বউয়ের জায়গায় অন্য কেউ, আর তুই কিছুই বলছিস না। সবাই সীমার এই কাজে কিছুটা রেখে যায়, তাই আমি আর বিষয়টা না বাড়িয়ে রোদেলার পাশে বসে পড়ি। মিষ্টি মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না আঙ্কেল, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আঙ্কেল কি? হ্যাঁ, বাবা বলবা আমাকে। জি। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আমার জন্য একটা মিষ্টি মা নিয়ে এসছে। তোমার ছেলে মানে ও কিন্তু আমারও ছেলে। বড় বাবা, আমিও কিন্তু সুন্দর। শিবাপু, তুমিও সুন্দর, কিন্তু তোমার থেকে মিষ্টি ভাবি আরো অনেক বেশি সুন্দর। তারপরে সবাই খাওয়া দাওয়া শেষ করে আমাকে রোদেলা উপরে নিয়ে চলে যায়। রোদেলা, নিচে তো কাউকে দেখলাম না, তিশা ওরা কই? আসলে ভাবি তিশা আপু ভাইয়াকে নিয়ে একটু বাইরে গিয়েছে, কিছুক্ষণ পরই চলে আসবে। ও কিছুক্ষণ পর রোদ আসে। মিষ্টি, কথা বলছো না কেন? এমনি। এমনি মানে? এমনি মানে এমনি। এমনি হলে কথা বলো। আমি কথা বললেই কি আর না বললে কি, তাতে আপনার কি যায় আসে? আপনি যান, আপনার ওই নাকবুচি সীমার সাথে গিয়ে কথা বলেন, যান। মানে? ও আচ্ছা, বুঝেছি। তুমি সকালের ব্যাপারটা নিয়ে চলে যাচ্ছ, তাই না? এই জন্য আমি এতক্ষণ পুরো গন্ধ পাচ্ছিলাম। দেখো, তুমি রাগ করছো কেন বলো তো? ওখানে তো কিছুই হলো না। আপনার পাশে ও বসলো কেন, আর আপনি ওকে কিছু বললেন না কেন? ও কেন বসলো সেটা তো আমি জানি না, তবে আমি কিছু বলিনি, কারণ ওখানে আমি কি বলতাম তুমি বলো? কিছু বললে সকলে কি ভাবতো? আর সীমা জাস্ট আমার কাজিন, আর কিছু না। আর ও আমার পাশে বসেছে তো কি হয়েছে? আমার বউ তো তুমি, আসো আর থাকবে, তাই না? বিকেলে তিশা আর রোদেলা মিলে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে ওরা সাজতে চলে যায়। তখন খাম্বাটা এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার বউটাকে আজকে অনেক কিউট লাগছে। ও তাই নাকি? আজকে কিউট লাগছে, আর অন্য সময় লাগে না, তাই না? লাগতো তো, ওই যে পেতনির মতো সুন্দর। কোনোটি রোদের পেটে জোরে গুঁতা দেয়। আউচ, কি করলেটা কি তুমি? এটা এইভাবে কেউ গোতা দেয়? মিষ্টি দেয়। হ্যাঁ, তুমি তো দিবাই। পেতনিরা তো আরো কত কি করে। আপনি এখানে কি করছেন? কোমরে হাত দিয়ে। দেখতে এসেছিলাম আমার বউকে। কি? আসলে আমি রেডি হতে এসেছিলাম। তো রেডি হন, কে না করেছে? এতক্ষণ তো তোমার পুরো রুমটা দখল করেছিলা, তো রেডি হতাম কিভাবে? ওকে, এখন রেডি হয়ে নে, আমি যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? রোদেলার রুমে। ওখানে কেন? কেন আবার? আপনি চেঞ্জ করবেন তাই? তোমার যেতে হবে না, এখানেই থাকো তুমি। না, আমার লজ্জা করছে। তাই নাকি? কালকে লজ্জা ভাঙেনি? আপনি একটা অসভ্য লজ্জা। কি হলো? একদম না, প্লিজ না। এরপর রোদ আমাকে একটু একটু করে আমার কাছে আসতে থাকে। স্যার প্লিজ না, আর কাছে আসবো না প্লিজ। বলতে বলতে একদম আমার কাছে চলে আসে, আর আমি চোখ বন্ধ করে ফেলি। তারপর রোদ আমার কপালে আলতো করে একটা চুমু দিয়ে রেডি হয়ে নেয়, আর আমি তো লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে আছি। তারপরে রোদ নিচে চলে যায়, আর আমাকে রোদেলা তিশা এসে নিয়ে যায়। নিচে গিয়ে দেখি আমার পরিবারের সবাই চলে আসছে। এরপরে সবার সাথে কথা বলে নিই। বান্ধবী, কি গো, কেমন কাটছে স্যারকে নিয়ে? আমি কবে ছোট আম্মু হতে পারবো বলো? নীরা, বান্ধবী চুপ কর। দেখ, ভালো কথা জিগাই আর আমার এই ধমক দেয়। এগুলো তো ভালো কথা। এগুলোই তো ভালো কথা। বান্ধবী, তুই আমার এতদিন রোদের সাথে আমার বিয়ের কথা কিছু বলিস না কেন? বললে তোরে সারপ্রাইজ দিতে পারতাম বল। তো সারপ্রাইজের জন্য যে আমি কত কষ্ট পাইলাম তার বেলা। দেখ, তুই একটু কষ্ট পাইছিস, কিন্তু এখন কতটা হ্যাপি। আমি প্রথমে তোকে বলতেই চাইছিলাম, কিন্তু রোদ স্যার না করছিল, তাই আর বলিনি। তোরা সবগুলোই শয়তান, এক একটা বদের হাড্ডি। তুইও আছিস, তুই তো আমাদের থেকেও বেশি ছিলিস। 1 বছর পর
এই 1 বছরে তিয়াস আর নীরার বিয়েটা রোদ আর মিষ্টি দিয়ে দেয়। আজকে রোদ মিষ্টির অ্যানিভার্সারি। মিষ্টি অপেক্ষা করছে কিছুর জন্য। তার মনে প্রচুর ভয় কাজ করছে, আবার একটু ভালো লাগাও। মিষ্টির অপেক্ষা যেন শেষই হচ্ছে না। অবশেষে কলিং বেলের আওয়াজে দৌড়ে দরজা খুলে দিয়ে কিছু একটা নিল। তারপর সেটা খুলে মিষ্টি নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে মনে মনে যা ভেবেছিল ঠিক তাই হয়েছে। অজান্তেই মিষ্টির চোখে পানি চলে এলো। মিষ্টি এখন রোদের অপেক্ষায় আছে, কখন রোদ আসবে তা ভেবে। সন্ধ্যায় রোদ বাড়ি ফিরে। মিষ্টি দৌড়ে সামনে এসে দাঁড়ায়। তারপর মিষ্টি, তুমি? মিষ্টি রোদের ঠোঁটে আঙুল দিয়ে রোদের হাতে কিছু একটা কাগজ দেয়। রোদ মিষ্টিকে ইশারা করে বলে, কি এটা? মিষ্টিও ইশারা করে পড়তে বলে। রোদ কাগজটা খুলে পড়ে মিষ্টির দিকে তাকিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। রোদের চোখে পানি, মুখে কিছুই বলতে পারছে না। রোদের এক অদ্ভুত ফিলিংস হচ্ছে। এই ফিলিংসটা প্রতিটি বাবাই পেয়ে থাকে তার প্রথম সন্তানের আগমনের খবর শুনে। সেই কাগজটা প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট ছিল। মিষ্টি আগেই বুঝতে পেরেছিল ওর মধ্যে আরও একটা অস্তিত্ব বেড়ে উঠছে। তবুও শিওর হওয়ার জন্য টেস্ট করে রিপোর্ট পজিটিভ দেখে মিষ্টিরও খুশি যেন দ্বিগুণ হয়েছিল। মিষ্টি মিষ্টি মিষ্টি, খোলে তুলে নিয়ে তুমি আমার সেরা গিফটটা আজকে দিলে, আমার লাইফের সবচেয়ে সেরা গিফট। আমি বাবা হতে চলেছি মিষ্টি, আমি বাবা হতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মিষ্টি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আজকে আমার থেকে বেশি খুশি আর কেউ নেই, কেউ না। এবার আমাকে নামান প্লিজ, আমি পড়ে যাবো তো। তোমাকে আমি পড়তে দিলে তো। তারপর কোল থেকে নামিয়ে দিয়ে মিষ্টিকে রোদের আনা গিফট, শাড়ি আর কিছু গহনা রোদ নিজের হাতে মিষ্টিকে পরিয়ে সাজিয়ে দেয়। এরপর মিষ্টির চোখ কাপড় দিয়ে বেঁধে ওকে কোলে নিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে মিষ্টির চোখ খুলে দেয় আর দেখে ওখানে সবাই ওদের জন্য অপেক্ষা করছে। তারপর সকলে ওদের উইশ করছে। মিষ্টি শুধু অবাক হয়ে সবটা দেখছে। রোদ আর মিষ্টি সবাইকে সুখবরটা দেওয়ার পর ওরা সবাইও অনেক খুশি হয়ে যায়। ওই বান্দরনি, আমারে আগে বলিসনি কেন? আমি ছোট আম্মু হয়ে যাইতেছি। এখন তো বললাম, এখন শোনো। শোন, তোর বাবুটারে কিন্তু আমি বড় করবো, তোরা কিন্তু দিব না। দিস না, তুই নিয়ে যাস, যা। থ্যাংক ইউ বান্ধবী। ওয়েলকাম। 7 মাস পর এখন মিষ্টির পেট অনেকটা বেড়েছে। রোদ মিষ্টির পেটে মাথা রেখে বাবুর নড়াচড়া বুঝতে চায়, বাবুর সাথে কথাও বলে। আর যখন বাবু নড়ে রোদেরও যেন খুশি আরও কয়েক গুণ বেড়ে যায়। 2 বছর পর মিষ্টি আর রোদের একমাত্র ছেলে রৌদ্র। রোদের নামের সাথে মিলিয়ে রৌদ্র রাখা হয়েছে। রৌদ্র যেন রোদেরই কার্বন কপি, আর দুষ্টুমিতে একদম মিষ্টির মতো হয়েছে। রৌদ্র কিউটের ডিব্বা, গুলুমুলু পাকা পাকা মিষ্টি মিষ্টি করে কথা বলে, তাই ছোট থেকে সকলেরই আদরের। সকলের চোখের মনে রৌদ্র। রৌদ্র সারা বাড়ি ছোটাছুটি করে, এটা ওটা ভাঙে। আর মিষ্টি রেগে রৌদ্রকে মারতে গেলেই রৌদ্র দৌড়ে দাদা ভাই বা দাদির পিছনে গিয়ে দাঁড়িয়ে উকি দিয়ে থাকবে। আর রৌদ্রকে বাঁচাতে তারা দুইজন মিষ্টিকে বোঝাতে বোঝাতে গলা শুকিয়ে ফেলে। তবুও মিষ্টিকে বোঝাতেই থাকে। কলিং বেলের আওয়াজে মিষ্টি দরজা খুলে দিলেই রৌদ্র দৌড়িয়ে নিচে গিয়ে রোদের কোলে উঠে চুমু আর তার জন্য চকলেট আনা যেন রোদের জন্য রুটিন করে দিয়েছে। আর রাতে রোদ বাসায় ফিরলে রৌদ্রের সকল বায়না, অভিযোগ, বিচার সব রোদকেই শুনতে হবে। আর রোদ মিষ্টির সাথে দুষ্ট মিষ্টি ঝগড়া করলে রৌদ্র খিলখিলিয়ে হাসে, আর তা দেখে রোদ আর মিষ্টিও হেসে দেয়। রোদের সাথে একসাথে বসে রোদের হাতেই রৌদ্র খাবে, আর রোদের কাছেই রৌদ্র ঘুমোবে। রৌদ্রের কাছে রোদই সব। রৌদ্র মাম্মার থেকে তার পাপ্পাকে যেন বেশি ভালোবাসে, আর রোদও
রৌদ্রকে ছাড়া থাকতে পারে না। মিষ্টি শুধু বাবা ছেলের খুনসুটিগুলো দেখে আর হাসে। এভাবেই কেটে যায় মিষ্টি রোদের গল্পটা। ভালোবাসার এরই মাঝে রোদেলার বিয়ে হয়ে যায়। নীরা আর তিশা দুজনেরই মিষ্টি মেয়ে হয়। নীরার মেয়ের নাম তিন্নি আর তিশার মেয়ের নাম তিশি রাখা হয়। রৌদ্র, তিন্নি, তিশির একসাথে হলে ওদের হই হুল্লোড় আর চিক্কুর পাকুরে সবাই পাগল হয়ে যায়।